তো প্রথম যে টপিকটা আমাদের রয়েছে এখানে একদম প্রথম মডিউল 1-তে যেটা বলে জেনারেশন অফ কম্পিউটার, খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু 2 থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু এই টপিক থেকে কিন্তু পাওয়া দেখতেই পারি। অলরেডি 2016 সালে এরকম কিছু টপিকের উপর প্রশ্ন এসছে, আর এই বছর এরকম কোনো প্রশ্ন আসতে পারে। তো প্রথমে আমরা জেনারেশন অফ কম্পিউটারটা খুব বেসিক ছোটবেলা আমরা পড়াশোনা করেছি। তো কি বলতে চেয়েছে, আমাদের জেনারেশন কিন্তু 5টা জেনারেশনে নর্মালি কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, যেখানে আমরা 5 নম্বর জেনারেশনে কিন্তু আজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেটা কিভাবে এই জেনারেশনটা ভিত্তি করা হয়েছে যদি সিম্পল কথা বলি, যে টেকনোলজির ওপর। আগে যে টেকনোলজি ব্যবহার করতাম, এখনকার টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো টেকনোলজি যখন চেঞ্জ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমাদের প্রসেসিং স্পিড কিন্তু পাল্টে গেছে। একটা সময় যে কাজটা করতে যে সময় লাগতো, এখন কিন্তু তার থেকে অনেকটা ভালো, অনেকটা তাড়াতাড়ি সেই কাজটা করছি। সাইজের ভিত্তিতে চেঞ্জ হয়েছে, যে আগে একটা মেশিনের সাইজ অনেক বড় ছিল, এখন সেটা পকেট অবধি চলে এসছে। তো এই একটা বড় কথা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। একটা প্রত্যেকটা জেনারেশনে একটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনভেন্ট হয়েছে, আর সেগুলো সেই জেনারেশন কিন্তু সাপোর্ট করেছে। তো এই 5টার ভিত্তিতেই কি যে পয়েন্টগুলো বললাম, কি টেকনোলজি ব্যবহার হতো, প্রসেসিং স্পিড, সাইজ আর আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টের উপর কিন্তু আমাদের পুরো জেনারেশনটাকে আমি একদম কনজাস্টেড নোটস আমি তৈরি করেছি, যে একদম এইটুকানি দেখলে এর বাইরে থেকে প্রশ্ন কোথাও আসবে না। মানে পুরো জিনিসটাকে একদম একদম ছোট, একদম সামারাইজ করে এখানে লেখা আছে, একদম পড়ার মতন ফরম্যাটে পুরো পরীক্ষার জন্য। প্রথমে আমাদের জানতে হবে কি কি জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সেটা ইম্পর্টেন্টের মধ্যে। ফার্স্ট যে জেনারেশনটা এসলো, এর টাইম লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন দিতেই পারে। বলতে খুব জিনিসটা ছোট ছোট লাগছে যে বাচ্চাদের এরকম প্রশ্ন দেয়, কিন্তু এরকম প্রশ্ন আমাদের আসতেই পারে যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারটা কোন জেনারেশনে এসেছিল, কোন টাইম স্প্যানে এসেছিল, এটা মনে রাখার কিন্তু ফার্স্ট কথা। দ্বিতীয় হচ্ছে কি টেকনোলজি ব্যবহার করা হতো। প্রথম ফার্স্ট জেনারেশন যে যখন মেশিনগুলো আসছিল, তখন কিন্তু আমাদের ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত যে ল্যাঙ্গুয়েজ কি সাপোর্ট করতো, ওটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলে বাইনারি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে সাপোর্ট করতো। ফিচার্স এর মধ্যে কি কি জিনিস এখানে রয়েছে, যে দেখতে পাচ্ছ ভেরি লার্জ ইন সাইজ, রুম সাইজ, মানে যে সাইজটা ছিল মেশিনে কিন্তু অনেকটা বড় ছিল, একটা আলমারির সাইজে। আইবিএম এর প্রথম হার্ড ডিস্কের যখন ছবি ইন্টারনেটে দেখবে, একটা আলমারি কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। প্রসেসিং স্পিড কিন্তু অনেকটা স্লো, এবং হাই ইলেকট্রিসিটি কিন্তু কনজাম্পশন এখানে ছিল। প্রসেসিং স্পিড স্লো ছিল এবং ইলেকট্রিক কারেন্ট কিন্তু প্রচুর এখানে কনজাম্পশন হতো। এই জন্য তাতে কি হতো, প্রোন টু ফ্রিকুয়েন্ট ফেলিওর, ওভার হিটিং এর জন্য। বেশি ইলেকট্রিক কারেন্ট যদি একটা সিস্টেমকে কনজিউম করে, তাহলে সেটা হিট হতে তো অবভিয়াসলি হিট তো হবেই, ইলেকট্রিক থেকে হিট এনার্জি আমাদের প্রোডাকশন হচ্ছে। তো সিস্টেম কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সিনারিও ছিল, ফেলিওর হয়ে যেত। কোথায় ব্যবহার করা হতো, পাঞ্চ কার্ড আর ম্যাগনেটিক ড্রামে, মেমোরি সেন্সে এটা ব্যবহার করা হতো। আর এখানে ইম্পর্টেন্ট কি আছে, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলটা আমাদের মাথায় রাখতে হবে। প্রশ্ন এইসব জায়গা থেকে দেওয়ার কিন্তু চান্স অনেক বেশি। তাহলে কোন জেনারেশনটা কোন সময় রয়েছে, কোন টিউব ব্যবহার করা হতো, মানে টেকনোলজি কি ছিল, ভ্যাকিউম টিউব, ল্যাঙ্গুয়েজ কি সাপোর্ট করতে হচ্ছে, মেশিন লেভেল বা বাইনারি ল্যাঙ্গুয়েজ, অপশনে যেটা পাবে সেটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, এটাই টিক মেরে দেবে। আর এখানে হচ্ছে যে এক্সাম্পল কি আছে, ইনঅ্যাক আর ইউনিভ্যাক, এই দুটো হচ্ছে আমাদের মেশিন তখনকার দিনে, আমাদের এই এক্সাম্পল কিন্তু, মানে এই মেশিনগুলো তখন ছিল, তো এই দুটো হচ্ছে প্রপার এক্সাম্পল বলতে পারো। তো এইগুলোর হিসাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। এই হচ্ছে গেল আমাদের ফার্স্ট জেনারেশন কিন্তু গেল। নেক্সট আসছে হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন, যেটা কিনা 1956 থেকে 1963-র মধ্যে এই জেনারেশনটাকে আমরা সীমিত করতে পারি। তো এখানে কি টেকনোলজি ব্যবহার হতো, এখানে কিন্তু ট্রানজিস্টার চলে আসলো। মানে প্রথমে ছিল ভ্যাকিউম টিউব, তারপরে চলে আসলো ট্রানজিস্টার। কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো। কিরকম দেখতে হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যদি একটা এক্সাম্পল দিই, ছোটবেলায় আমরা মাইক্রোপ্রসেসরে পড়েছিলাম MOVA, কলেজ লেভেলে পড়েছিলাম MVI A,38, এগুলো হচ্ছে সেই অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং আমরা মাইক্রোপ্রসেসরে পড়তাম। তো এরকম ধরনের অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং কিন্তু এরকম জেনারেশনে কিন্তু ছিল বলতে পারো। তারপরে ফিচার্স এর মধ্যে কি হলো, স্মলার হয়ে গেল, ফাস্টার দ্যান ফার্স্ট জেনারেশন। তাহলে এখান থেকে একটা কম্পারিজন চলে আসছে কিন্তু, যে এখানে যদি কখনো যদি বলা যে সেকেন্ড জেনারেশনের তুলনায় কে ফার্স্ট ছিল, তাহলে সেখান থেকে আমরা স্লো ছিল যদি বলি, তাহলে কিন্তু ফার্স্ট জেনারেশন কিন্তু হবে। এবং কিন্তু সাইজও অনেকটা ছোট হয়ে গেল, এবং এখানে কিন্তু মোর রিলায়েবল এবং এনার্জি এফিসিয়েন্ট, মোর রিলায়েবল, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা কাজ করব আমাদের ঠিকঠাক কিন্তু আউটপুট দেবে, এবং এনার্জিটা অনেকটা বাঁচে, যেহেতু কারেন্ট কনজাম্পশন অনেকটা কমে গেছে। ওখানে আমাদের ভ্যাকিউম টিউবে কারেন্ট কনজাম্পশন অনেক বেশি ছিল, এখানে কিন্তু অনেকটা কমে গেছে। কিন্তু ছোট হয়ে গেল সাইজে, মেনটেনেন্স করা অনেক ইজি হয়ে গেল। এখনো কিন্তু এগুলো কোথায় ব্যবহার করা হতো, পাঞ্চ কার্ডেই কিন্তু ব্যবহার করা হতো। এক্সাম্পল কি আছে, IBM 1401 আর CDC 1604, এই দুটো সিস্টেমে কিন্তু আমরা সেকেন্ড জেনারেশনের যেসব মেশিনগুলো এখানে ব্যবহার হতো, এগুলো এক্সাম্পল, পপুলার এক্সাম্পলের মধ্যে এগুলো একটা এক্সাম্পল। থার্ড জেনারেশন চলে আসলো যে 1964 থেকে 1971, এখানে কি চলে আসলো, সব থেকে বড় অ্যাডভান্সমেন্ট কিন্তু আমাদের থার্ড জেনারেশন হয়েছিল।
আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট বা এআই কিন্তু এখানে চলে আসলো, খুব ইম্পর্টেন্ট কথা। আর নেক্সট এখানে ল্যাঙ্গুয়েজ কি সাপোর্ট করা হতো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি, ফোটান আর বেসিক। একটা প্রশ্ন এসেছিল 2016 সালে যে ফোটান কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সাইন্টিফিক ক্যালকুলেশন করি, এই প্রশ্নটা এসেছিল। অপশনে হবে যে ফোটান, ফোটানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটার। এখান থেকে একটা প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে, 2016 সালের পেপার আজকে দিয়ে দেবো, দেখে নিয়ে বুঝতে পারবে। ট্রান্সলেটার খুব ইম্পর্টেন্ট কথা। আমরা সচরাচর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে খুব একটা আমরা কমন না, আমরা অলরেডি এটা জানি না বলতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা সময় ইউজ হতে হচ্ছে থার্ড জেনারেশনে। তো এখান থেকে একটা প্রশ্ন এসছে, এখানে বেসিক, কিউ বেসিক, জিডাব্লিউ বেসিক, মোটামুটি এইগুলো কিন্তু আমাদের এই থার্ড জেনারেশনে চলে এসছে। মাচ স্মলার অ্যান্ড মোর পাওয়ারফুল, আরো ছোট হয়ে গেছে এবং আরো পাওয়ারফুল হয়ে গেছে। লো কস্ট অ্যান্ড মোর রিলায়েবল, খরচাও কমে গেছে, আরো ভালো পারফরমেন্স দেওয়া শুরু করে দিয়েছে। এই জেনারেশনে কিন্তু কিবোর্ড এবং মনিটর চলে এসছে। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার বড় একটা ইম্পর্টেন্ট কথা যে কোন জেনারেশনে কিবোর্ড এবং মনিটর আসছে। এই যে পয়েন্টগুলো আমি এখানে স্টার মার্ক করছি, মানে এখান থেকে উঠবি এই বছরে আসতে পারে, প্রেডিক্টেড গল্প আসবে কিনা সেটা ওদের ব্যাপার, কিন্তু এখান থেকে আসার জায়গায় রয়েছে। এরকম ধরনের ট্রিকি প্রশ্ন কিন্তু এখান থেকে দেবে, কারণ এখান থেকে দেওয়ার মতন কিছু নেই। মোটামুটি এরকম যেখানে যেই জিনিসগুলো মানুষ সচরাচর জানে না সেইগুলো থেকেই প্রশ্ন কিন্তু একটা কমন কিন্তু প্রশ্ন দিতে পারে, এই রয়েছে। তৃতীয়ত এখানে রয়েছে যে অপারেটিং সিস্টেম কিন্তু এখানে ইন্ট্রোডিউস হয়ে গেছে। এবার অপারেটিং সিস্টেম এই জায়গায় আবিষ্কার হয়ে গেল, মানে একটা সিস্টেম চালানোর জন্য যে ওএস এর গল্পটা এই জেনারেশনে কিন্তু আবিষ্কার হয়েছে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে রাখা যায়, যেখানে ওএস কিন্তু এই জেনারেশনে আবিষ্কার হয়েছিল। তাহলে কোন জেনারেশনে অপারেটিং সিস্টেম আবিষ্কার হয়েছে, চারটে তোমাদের অপশন দেবে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। এরকম ভাবে প্রশ্ন কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি, এখানগুলোকে মাথায় রাখতে হবে। অলরেডি রেকর্ডিং চলছে, এখান থেকেও তোমরা পেয়ে যাবে পরবর্তীকালে। তো এই প্রশ্নগুলো হয়তো এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে ওএস কোন জেনারেশনে আবিষ্কার হয়েছিল, তাহলে আমাদের থার্ড জেনারেশন বলা হবে। এখানে এক্সাম্পল কি আছে, আইবিএম সিস্টেম 360 আর পিডিপি 8। হয়তো এক্সাম্পল নিয়ে হয়তো প্রশ্ন করবেন, এখানে পপুলার কোনো এক্সাম্পল এখানে কথা নেই। পপুলার একটা এক্সাম্পল আছে, পরের জেনারেশন থেকে প্রশ্ন যদি দেয়, এক্সাম্পল থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই জেনারেশন থেকে দেবে। আমি বলে দিলাম ফোর্থ জেনারেশন থেকে দেবে। কেন ফোর্থ জেনারেশন থেকে দেবে তার কতটা বড় ইম্পর্টেন্ট বলে দিই। এই জেনারেশনে কিন্তু মাইক্রো প্রসেসর কিন্তু আবিষ্কার হয়েছিল। প্রথম বড় কথা যেটা আমরা আজ যে ব্যবহার করছি, এই যে আমাদের যে প্রসেসর গল্প, ইন্টেল i5, i6, i7, এগুলো সবই কিন্তু আমাদের মাইক্রো প্রসেসরের গল্পে চলে এসছে। তো মাইক্রো প্রসেসর প্রথম কিন্তু এই ফোর্থ জেনারেশনে আসে। আর এই সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো পপুলার সেগুলো কিন্তু সবই এই ফোর্থ জেনারেশনে চলে আসে। সি, সি প্লাস প্লাস আর জাভা হয়তো একের পরে এক এসছে, কেন কি সি হচ্ছে সব থেকে পুরনো ল্যাঙ্গুয়েজ, তারপর সি প্লাস প্লাস আসে, সেটা দিয়ে আমাদের জাভা তৈরি হয়ে যায়, সি দিয়ে আমাদের কিন্তু জাভা তৈরি হয়েছে, এটা কিন্তু বড় কথা। তো সেই সূত্রে এইভাবে আস্তে আস্তে চলে আসে। এবার এখানে থেকে এই জেনারেশনে কিন্তু পার্সোনাল কম্পিউটার চলে আসলো, যেটা আমরা বাড়িতে স্কুলে ব্যবহার করছি, কলেজে ব্যবহার করি, সেরকম কিন্তু এই জেনারেশনে চলে এসেছিল। ভেরি ফাস্ট আর কম্প্যাক্ট, অবভিয়াসলি আগের তুলনামূলক কিন্তু এটা অনেকটা ফাস্ট, অনেকটা ছোট হয়ে গেছে। এখানে কিন্তু জিইউআই কিন্তু আবিষ্কার হলো। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি বলে দিলাম যে জিইউআই, জিইউআই মানে আমাদের যে এই যে আমরা উইন্ডোজ যখন খুলি খুব সুন্দর দেখায়, যে দেখছি আমরা ফোল্ডার রয়েছে, ছবি দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, এটা কিন্তু আগের জেনারেশন ছিল না। এখানে কিন্তু ওএস ছিল, বাট এটা ডসে কাজ করা হতো। হ্যাঁ, পুরোটাই আমাদের কমান্ড প্রম্পটে কাজ করা হতো। ডস কথাটার মানেই হচ্ছে কমান্ড প্রম্পট। হ্যাঁ, তো এই সূত্রে আমাদের কমান্ড প্রম্পটে সব কমান্ড লিখে লিখে, আর যে ভিডিও আমরা চালাই আমরা কিন্তু কখনো জানি না যে কি কমান্ড লিখলে ভিডিও চলবে। এটা কমান্ড লিখেও কিন্তু আমাদের কমান্ড প্রম্পট থেকে ভিডিও, গান এগুলো যে চালাই, ক্লিক করে চালাই, এগুলো কিন্তু লেখা যায়। পুরো কমান্ড ধরে ধরে লিখলে এই গান ভিডিও সবই চালানো যাবে। কথার কথা বললাম, এটা কিন্তু একটা সময় হয়েছে যা আমরা অ্যাক্সেস করছি। এই যে আমাদের অনেক জায়গায় অনেক স্কুলে যারা কাজ করছে তারা মোটামুটি জানে যে আমাদের ডাইরেক্ট যারা পাইথন, যারা সিবিএসই বোর্ডে আছে, ডাইরেক্ট আমাদের পাইথন সেল রয়েছে, ওখানে গিয়ে ডাইরেক্ট আমরা ওই সেলের মধ্যে কাজ করতে পারি। ওখানেই আমরা প্রোগ্রাম লিখে জাস্ট ফাইলের নাম দিলে প্রোগ্রামটা চলে যাবে। এই জিনিসগুলো কমান্ড প্রম্পটটাকে বলে আমাদের কমান্ড লাইন আর্গুমেন্ট। সিতে একটা বড় টপিক আছে যেটা দেখবে তোমরা, কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন মানে আমাদের কমান্ড প্রম্পটের মধ্যে প্রোগ্রামের নাম লিখে চালাচ্ছি। তো এগুলো কিন্তু তখনকার দিনে এই জায়গায় ছিল, বাট অপারেটিং সিস্টেম এসেছিল। তাহলে মেন প্রশ্ন কিন্তু অপারেটিং সিস্টেম, আর এখানে ডসটা মাথায় রাখতে হবে। তখনকার দিনে ডসে কাজ হতো, কিন্তু এই জেনারেশনের মধ্যে তখন কিন্তু আমাদের পার্টিকুলার কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে পুরো জিইউআই চলে আসলো, যেটা দেখে আমরা ক্লিক করে, যেহেতু মাউস চলে এসছে আগের জেনারেশনে, মাউস কিবোর্ড দিয়ে আমরা কাজ করতে পারতাম। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে এই জেনারেশন থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। পরের পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং শুরু হয়ে গেছিল প্রথম। কেন কি এই যে স্প্যানে কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, জার্মানি কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য কিন্তু আরপানেটের আবিষ্কার করে।
অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এটাই ফুল ফর্মটা হতো। আমি অনেকগুলো ফুল ফর্ম এটা লিস্ট দিয়ে দেবো যেটা নেটওয়ার্কিং এ আসতে পারে, এর ফুল ফর্ম কি, ডাব্লিউডাব্লিউ ফুল ফর্ম কি, এরকম একটা ফুল ফর্মের সেট আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ওখান থেকে পরীক্ষার আগে দেখে নেবে, তাহলে খুব সুবিধা হবে। তো এরকম ধরনের কিন্তু গল্প হয়েছিল, এখানে নেটওয়ার্কিংও স্টার্ট হয়েছিল। আর এখান থেকে এক্সাম্পল থেকে যে প্রশ্নটা আসবে, যেটা আমি প্রেডিক্ট করতে পারি, হয়তো দিতে পারি যদি পেপার লেভেল একটু টাফ করে, যে বলতে পারে যে কোন জেনারেশনের প্রথম ইউনিভার্সাল মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়। ইউনিভার্সাল মাইক্রো প্রসেসর, যেহেতু মাইক্রো প্রসেসর প্রথম আবিষ্কার হয় হচ্ছে ইন্টেলের 404, বাট এটা অত পপুলারলি চলেনি। প্রথম স্টেবল মাইক্রো প্রসেসরকে বলা হয় 8085। এটা কিন্তু আমরা কলেজ লেভেলে এটা নিয়ে পড়াশোনা করি। 8085 ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সাল স্টেবল প্রসেসর। কেন এই কথাটা বলি, এই যে 1800 যেটা 80 লেখা আছে, এটার মানে হচ্ছে 1980, মানে 1980 সালে এটা আবিষ্কার হয়েছে। আর 8 বিট ডেটা বাস, 8 বিট ডেটা বাস কথাকে বাস কি আমরা পরে গেলে, যারা মোটামুটি জানো তারা ভালো, আর না জানলে পরে গেলে বুঝতে পারবে, আজকের লেকচারেই বলবো। আর 5 হচ্ছে 5 ভোল্ট সাপ্লাইতে কাজ করে, এই জন্য এটাকে বলা হয় 8085। নামকরণটা এইভাবে হয়েছিল। 1970s এর দিকে এটা আবিষ্কার শুরু হয়, বাট পপুলারলি মার্কেটে আসে হচ্ছে 1980-তে কিন্তু পপুলারলি মার্কেটে অ্যাভেলেবেল হয় বলে এর নামটা কিন্তু দেয় 8085। তো প্রশ্ন এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সাম্পল দিয়ে যদি কিছু আসতে পারে তাহলে এখান থেকেই আসবে, ইউনিভার্সাল মাইক্রো প্রসেসর কোন জেনারেশনে এসেছিল। বাকি তো মোটামুটি বলে দিলাম যে যদি ইম্পর্টেন্ট ভেতর থেকে প্রশ্ন কি আসতে পারে, জিইউআই মানে অপারেটিং সিস্টেম জিইউআই বেস কবে এসেছিল, ডস বেস কবে এসেছিল, এরকম ধরনের প্রশ্ন তো আমি বলে দিলাম, স্টার রেখে দিয়েছি। কিন্তু এখান থেকে যে এক্সাম্পল দিয়ে যদি কোনো প্রশ্ন দেয়, বাদ বাকি এক্সাম্পলগুলো খুব একটা পপুলার না, বাট এইটা কিন্তু খুব পপুলার এক্সাম্পল, যে ইউনিভার্সাল মাইক্রো প্রসেসর কিন্তু এই জেনারেশনে এসছে। যদি প্রশ্ন লেভেল টাফ হয় এটা কিন্তু আসতে পারে। এই হচ্ছে কথাটা বলে দিলাম। নেক্সট যেটা আমাদের লাস্ট বা জেনারেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ 5th জেনারেশনের কথা বলছি, যেখানে দুটো জিনিস এখানে রয়েছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর একটাকে বলা হয় ইউএলএসআই। এই জিনিসটা কি নতুন শুনলে, এটাকে যে আজ যে আমাদের প্রসেসরগুলো তৈরি করা হচ্ছে, যেটা মোবাইলে একটা গল্প চলে এসছে, যাকে বলা হয় ন্যানো টেকনোলজি চলে এসছে। ন্যানো কথাটার মানে কি, প্রসেসরের সাইজ আরো ছোট করছে। কিভাবে করছে, তার যে টেকনোলজিটার নাম হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এইটার সাহায্যে, এটা হচ্ছে তার থিওরিটা, এটা পড়াশোনা করে আজ এই জেনারেশনে চলে এসছে এই জিনিসটা, প্রসেসর লেভেল পড়াশোনা হয়ে এই টেকনোলজিটা দিয়ে কি হচ্ছে, আমাদের প্রসেসরের সাইজ আরো ছোট হচ্ছে, তাহলে জিনিস আরো ছোট হয়ে যাবে। যেটা আমাদের এখন মোটামুটি পকেটে ঢুকছে, ওটা তো হাতের ঘড়িতে চলে এসছে, এখন আমাদের স্মার্ট ওয়াচের মধ্যেই সবকিছু করা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করা যাচ্ছে, সবই করা যাচ্ছে। কি করে হলো, প্রসেসরটা আরো ছোট করে হয়ে যাচ্ছে। তাই এটা কিন্তু আমাদের 5th জেনারেশনের কাজ হয়, যেটা 2010 থেকে আমরা এখন এই প্রেজেন্ট জেনারেশনে রয়েছি। আর এই জেনারেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই চলে এসছে, যেটা আমরা মোটামুটি জানি, চ্যাট জিপিটি, আরো বাদ বাকি এআই প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি। তো এখানে মেন কথা হচ্ছে কিন্তু এআই চলে এসছে, আর এখানে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে, যেটা এআই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের পাইথন রয়েছে আর প্রোলগ। তো এখনকার দিনে যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট কি কি করছে, এক হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি জিনিস আমি একটু বলি। আমরা কিন্তু ফোনে অনেক সময় ফোনে খুলে একটা আমাদের অপশন থাকে, গুগল স্পিকারে বলে দিই যে এটা একটা গান চালিয়ে দাও, একটা ভিডিও চালিয়ে দাও, ও কিন্তু অটোমেটিক শুনেই কাজটা করে ফেলতে পারছে। তো এই যে শুনে কথাটা কাজটা করছে, এটা কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর দ্বারাই কিন্তু এই কাজটা হচ্ছে। এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, এটা নিয়ে মানুষ পড়াশোনা করছে। এটা একটা মেশিন লার্নিং একটা পার্ট পরে যেখানে দিয়েছে, ইউজ অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং বলে একটা কনসেপ্ট আমাদের এই 5th জেনারেশনে চলে এসছে। এখান থেকে একটা ভালো প্রশ্ন আসতে পারে যে কোন জেনারেশনে মেশিন লার্নিং শব্দটা হয়তো অনেক লোক জানে না, আরো কিছু শব্দ বলে দিই যেগুলো রয়েছে। মেশিন লার্নিং এর পর হয়ে যায় ডিপ লার্নিং হয়ে যায়, ঠিক আছে। এআই কে বলা হয় হচ্ছে আমাদের মানে গ্লোবাল সেট। যদি সেটে যদি ভাবি, সেট বলতে গেলে আমরা সেট থিওরি পড়েছি, যদি টোটালটাকে যদি এআই ভাবি, এআই এর মধ্যে রয়েছে হচ্ছে মেশিন লার্নিং রয়েছে, যেটা এমএল লিখলাম, তার মধ্যে রয়েছে কিন্তু ডিপ লার্নিং, মানে এই এআই এর সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, তারও সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। এখান থেকে বড় ইম্পর্টেন্ট কথা, এই টার্মস গুলোকে আমাদের সঙ্গে কিন্তু প্রশ্ন থাকতে হবে। প্রশ্ন এরকম দিতে পারে যে ডিপ লার্নিং কোন জেনারেশনে এসেছিল, তখন বলতে হবে আমাদের 5th জেনারেশন, কারণ অবভিয়াসলি মেশিন লার্নিং আসা মানে ডিপ লার্নিং তার পার্টি রয়েছে, ভেঙে প্রশ্ন দেবে। তো এরকম ভাবে যদি ঘুরিয়ে দেয়, তখন কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো, মানে এগুলো টার্মসগুলোর সাথে চিহ্নিত রয়েছে। এইখানে বললাম যে ভয়েস রেকগনিশন চলে এসছে, মানে আমরা যে কথা বলছি, কথাটা শুনে সে বুঝে কাজ করছে। এই যে আমাদের কটেনা, সিরি, ইকোডট, এই যে আমাদের ডিভাইসগুলো বেরিয়ে গেছে, যারা আমাদের কথা বললে হ্যালো ইকো, হ্যাঁ, এই যে কথাগুলো বলছে, ওদের বলছি আমরা, ওরা শুনে ওই কাজটা করে দিচ্ছে। তো এই জিনিসগুলো, এটাগুলো বলে ভয়েস রেকগনিশন চলে এসছে। রোবটস চলে এসছে এখনকার দিনে, মোটামুটি সোফিয়ার মতন এক্সপার্ট সিস্টেম চলে এসছে এগুলোকে ডিটেক্ট করার জন্য। তাহলে এই জেনারেশনে এই ফিচার্সগুলো আমরা কিন্তু এখনকার দিনে পাচ্ছি। তাতে কি হয়েছে, ভেরি হাই প্রসেসিং স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি। তাহলে প্রসেসিং স্পিড কিন্তু অনেকটা হাই এবং এফিসিয়েন্সি কিন্তু মারাত্মক কিন্তু এখনকার দিনে চলে এসছে।
কি কি ডিভাইস, এখানে স্মার্ট ডিভাইস আর এখানে ক্লাউড কম্পিউটিং ইউজ করা হয়। স্মার্ট ডিভাইস কথাটার মানে কি, এখান থেকে ওরা প্রশ্ন দিতে পারে যে স্মার্ট ডিভাইস মানে হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিং, প্রশ্ন ঘুরিয়ে দেবে এখান থেকে, দেখবে তোমার নলেজ। যেরকম আমি এক্সাম্পল বললাম, স্মার্ট টিভি, স্মার্ট হচ্ছে আমাদের এসি, এই যে জিনিসগুলো যেগুলো স্মার্ট ওয়াশিং মেশিন, যেটা এখন মোবাইল দিয়ে অপারেট করা যায়, এগুলো পুরোটাই কিন্তু একটা আইওটি, বলা হয় ইন্টারনেট অফ থিং এর ফুল ফর্ম হচ্ছে। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে ওয়াশিং স্মার্ট টিভি কোন জেনারেশনে এসছে। তো মানুষ যদি নাই বোঝে ব্যাপারটা আইওটির মানে হচ্ছে এইগুলো, তাহলে কিন্তু এখানে উত্তর করতে পারবে না। আর ক্লাউড কম্পিউটিং মানে কিন্তু এই ড্রাইভের কথা বললাম এক্ষুনি, যে বললাম গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, এই যে ড্রাইভ গুলো রয়েছে এটা কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিং এর একটা পার্ট। যেখানে ক্লাউড কম্পিউটিং মানে যে আমাদের ক্লাউড স্টোরেজ আমার কাছে নেই, ক্লাউড মানে মেঘ না, ক্লাউড মানে কোনো একটি সার্ভারে তারা স্টোরেজ কিনে রেখে দিয়েছে, সেই স্টোরেজে গিয়ে আমরা ইন্টারনেটের সাহায্যে সেই স্টোরেজে জিনিসটা দিয়ে দিই, সেই স্টোরেজ থেকে তারা ওটা গুছিয়ে রেখে দিচ্ছে, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট। যেখানে ড্রাইভগুলো অ্যাক্সেস করছি, শুধু ড্রাইভ ছাড়াও এখানে আরো ক্লাউড কম্পিউটিং এর এই হয়, কিন্তু অত ডিটেলস ওরা দেবে না। তো যেটুকু আমাদের আইডিয়া এখান থেকে লাগবে এটুকু মোর দ্যান এনাফ। এক্সাম্পলের মধ্যে সুপার কম্পিউটার, আইবিএম ওয়াটসন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি রয়েছে, কটেনা রয়েছে, এরকম অনেক এক্সাম্পল কিন্তু রয়েছে। মোটামুটি এগুলো একটা ওয়ান কাইন্ড অফ এখনকার দিনে কারেন্ট নলেজ, যেটাকে বলা হয় আদার্স পরীক্ষা, যেটাকে বলে কারেন্ট ট্রেন্ড, যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার বলি। এটা হচ্ছে আমাদের এখন 2015 এই 2025 আমাদের কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার কনসেপ্ট, যে এখনকার দিনে কি কি মার্কেটে চলে। চ্যাট জিপিটি প্রশ্ন দিতেই পারে, চ্যাট জিপিটি কোন জেনারেশনে এসেছিল, তাহলে এরকম গল্প। এইটুকু বেসিক একটা কিন্তু নলেজ আমাদের কারেন্ট যেসব সিনারিও হচ্ছে, এটা একটু নলেজ কিন্তু থাকা দরকার। প্রশ্ন যা বললাম তার বাইরে একটু 19-20 ঘুরিয়ে দিতে পারে, কিন্তু যদি একটু আইডিয়া থাকে এখানে কিন্তু যাই আমরা যে জিনিসটাই আমরা শুনিনি মোটামুটি সেগুলোই কিন্তু আমাদের প্রেজেন্ট জেনারেশন থেকেই নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে, এর আগে কিন্তু এগুলো ছিল না। আর এই পুরো জিনিসটাকে আমি একটা সামারাইজ ছোট করে দিয়েছি পরীক্ষার আগে একবার চোখ বোলানোর জন্য, পুরো জিনিসটা টেবিল ফরম্যাটে একদম দেখে, তাহলে কিন্তু সেটা তোমরা একদম মনে রাখতে পারবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটার হলো, কোনো ডাউটস থাকলে খুলে বলতে পারো, মাইক আনমিউট করে। ঠিক আছে, নেক্সট জেনারেশনে চলে গেলাম। নেক্সট টপিকটা কিন্তু আমাদের একদম সিলেবাসের পরের পাঠে রয়েছে, বেসিক বিল্ডিং ব্লক অফ কম্পিউটার। আমাদের বেসিক বিল্ডিং ব্লক থেকে খুব ভালো রকমের প্রশ্ন আসতে পারে, তো সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু ডিসকাস করে, প্রত্যেকটা যে পড়াটা হচ্ছে এটা কিন্তু একদম প্রশ্ন ওরিয়েন্টেড টপিক দেখছি, কাকে কি বলে সেটা দেখছি, প্লাস কিন্তু কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করছি। তো প্রথমে কি বলছে, আমাদের যে বেসিক যদি বিল্ডিং ব্লক অফ কম্পিউটারের কথা বলা হয়, তাহলে কিন্তু টোটাল 5খানা কিন্তু আমাদের মেন কম্পোনেন্টস আছে। ঠিক আছে, 5টা মেন কম্পোনেন্টসে কিন্তু আমাদের এই পুরো জিনিসটাকে ভাগ করা হয়েছে কম্পিউটার মধ্যে, যারা সবাই মিলেমিশে একগ্রতা ভাবে একসাথে কিন্তু একটা কাজকে অতিক্রম করছে। এই হচ্ছে বেসিক গল্প। আর এটা এই যে কাজগুলো হয় কি করে, ইনপুট, প্রসেস এবং আউটপুট, একে বলে আইপিও মডেলে কিন্তু কাজ করায়। যে কোনো, যখন আমরা সিস্টেমের কথা বলি, একটা সিপিইউ মানে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সিপিউর কাছে আমরা ইনপুট প্রোভাইড করি, ইনপুটটা প্রসেস হয়, প্রসেস হয়ে তার বিকল্পে কিন্তু আউটপুট যায়। এইভাবে কিন্তু আমাদের এই কাজগুলোকে আমরা ডিজাইন করা রয়েছে। তো সেই সূত্রে গেলে ফার্স্ট আমরা কি দেখবো, এই যে 5টা যে মেন কম্পোনেন্টস মধ্যে প্রথম কম্পোনেন্ট হচ্ছে ইনপুট ইউনিট। কি বলছে এখানে, বড় ইম্পর্টেন্ট কথা। তো অলরেডি ইনপুট আমরা জানি যে যেটা আমরা কম্পিউটারকে প্রোভাইড করছি, এন্টার ডেটা এবং ইনস্ট্রাকশন যেটা আমরা দিই, কিন্তু আমরা যেটা দিই সেটা কিন্তু আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে দিই। এটা কিন্তু ভেতরে যেটা রয়েছে তারা যে রয়েছে সেটা কনভার্ট করে, আমাদের কম্পাইলার থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ভেতরে আরো জিনিসপত্র যারা কিন্তু এটাকে কনভার্ট করে কিন্তু আমাদের কম্পিউটার বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তো কনভার্সন কাজগুলি আমাদের কম্পাইলার করছে। এক্সাম্পলের মধ্যে কি কি রয়েছে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, হ্যাঁ, যেরকম হচ্ছে আমাদের পেন ট্যাব, এই যে আমি লিখছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই পুরো জিনিসগুলো এগুলো সবই কিন্তু ইনপুট ইউনিটের মধ্যে কিন্তু একটা বড় এক্সাম্পল। ঠিক আছে, তো সেই সূত্রে গেলে স্ক্যানার ইজ অলসো ইনপুট ইউনিট, যেটা বললাম। নেক্সট যে পার্টটা চলে গেলাম, যেটাকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর কথাই চলে গেছে। এবার বলা হয় সিপিইউ কে বলা হয় এই যে পুরো যে 5টা যে দেখা করলাম, 5টার কথা বলবো পরে, প্রত্যেকের পুরো কথাটা এই 5টা কম্পোনেন্টে ভাগ হয়েছে। তার মধ্যে এই সিপিইউ কে বলা হয় কিং অফ 5, মানে এই হচ্ছে রাজা বলতে পারি, একে বলা হয় ব্রেন অফ কম্পিউটার। একে কিন্তু ফার্দার সাবডিভাইড 3টে জায়গায় আমরা করতে পারি। এর মধ্যে 3টে মেন পার্ট থাকে, একটা এএলইউ বলা হয়, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার। এবার বড় প্রশ্ন এখান থেকে কি আসতে পারে, মোটামুটি এগুলো কিন্তু ছোটবেলায় আমরা যারা পড়াই স্কুলে তারাও জানি, বাট এই আসে এখান থেকে বড় প্রশ্ন কি হবে এখানে এক্ষুনি বলবো, যেটা টাফ প্রশ্ন আসতে পারে। যেরকম পারফর্ম অ্যারিথমেটিক বলেছে,
আমাদের ক্যালকুলেশন করে, যেরকম অ্যাডিশন সাবস্ট্রাকশন, আর দ্বিতীয় হচ্ছে লজিক্যাল অপারেশন অ্যান্ড অর আর নট। এটা কিন্তু বেসিক সব বইতে লেখা আছে, কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে অত সোজা দেবে না। কিরকম প্রশ্ন দেবে আমি এক্ষুনি বলছি। প্রথমত প্রশ্ন যদি এখানে বলে যে অ্যাডিশন সাবস্ট্রাকশন দেয়, তাহলে মাল্টিপ্লিকেশন ডিভিশন আমরা কিভাবে করি, বড় প্রশ্ন। অ্যাডিশন সাবস্ট্রাকশন তো দেয়, মাল্টিপ্লিকেশন যে গল্পটা রয়েছে এবং ডিভিশন রয়েছে কিভাবে করা যায়, তাহলে সিপিইউটা করে কিভাবে, আমরা তো করতে পারি। আমি এক্ষুনি চাইলে ক্যালকুলেটর খুলে এক্ষুনি আমি ভাগ আর গুণ করতে পারবো। এটা করছে কিভাবে, বড় প্রশ্ন। যখন আমরা লিখি 5 × 4, তার মানে গল্পটা কি হয়, মোটামুটি 5কে 4 বার গুণ করা হচ্ছে, যোগ করা হচ্ছে, মানে এই 5টাকে আমি 4 বার যদি যোগ করি তাহলে কিন্তু আমার গুণের কাজ হয়ে যায়, তাহলে হয়ে গেল। এবার ভাগ কি করে 12/2 যদি আমি ধরো লিখি, তাহলে আমাকে এই যে 2টা আমরা 12 দিয়ে মাইনাস করি। সিম্পল, আমরা কিন্তু মাইনাস করতে করতে যাই, যতবার সাকসেসফুল মাইনাস হয় সেটা আমাদের কোশেন্ট হয়ে যায়, মানে ভাগফল হয়ে যায়। আর যেটা সাকসেসফুল মাইনাস করতে পারবো, মানে যখন এটা যে মাইনেনটাকে বলা হয়, মানে সাবস্ট্রাকশন যখন করি, একটা বিয়োগ দুটো, যেরকম এ বি থেকে বিয়োগ করছি, তাহলে এ যে পার্টটা রয়েছে এটা যদি ছোট হয়ে যায় বি এর থেকে, তাহলে কিন্তু ওই জায়গায় বন্ধ করে দিই, আর যেটা রিমেনিং পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের রিমাইন্ডার বলা হবে। তাহলে এই প্রসেসে কিন্তু আমাদের ডিভিশন হয়। কম্পিউটার কিন্তু করতে পারে না মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এবং আরেকটা বড় কথা এখানে বলে দিই, সাবস্ট্রাকশন বলা আছে লজিক্যালি করছে, আমাদের অ্যারিথমেটিক ইউনিট করছে, কিন্তু সাবস্ট্রাকশন কম্পিউটার কিন্তু ডাইরেক্টলি করতে পারে না, বড় প্রশ্ন। কিভাবে করে, আমি যদি লিখি 5 - 2, এটা করা যাবে না, কখন দেখাবো পরে কেন করা যাবে না। কখনো কম্পিউটারটা করতে পারে না। কম্পিউটার কি করে, প্রথমত এটা বাইনারিতে নিয়ে যায়, এটা নিয়ে কোনো কথা বলবো না। কম্পিউটার -2 মানে কি করবে, এর 2's কমপ্লিমেন্ট তৈরি করে, করে 5-এর সাথে যোগ করে নেয়। তাহলে প্রশ্ন এরকম লেভেলে আসতে পারে, অত সোজা দেবে না। কম্পিউটারে মাইনাস, এটা অলরেডি মনে হয় কিছু পার্টে আমার আগেও ছিল। কম্পিউটার এই যে সাবস্ট্রাকশন অপারেশন পারফর্ম কি করে করে, বাই ইউজিং 2's কমপ্লিমেন্ট গল্প। এই হচ্ছে বেসিক আইডিয়া, কিন্তু বলে রাখলাম প্রশ্ন এরকম লেভেলে কিন্তু দিতে পারে, এই বছরের কথা বলছি। নেক্সট হয়ে গেল কন্ট্রোল ইউনিট কি করছে, ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল অল পার্টস অফ কম্পিউটার। বড় ইম্পর্টেন্ট কথা, কি কি পার্ট কিভাবে কাজ করে। এবার গল্পটা এই যে যখন লাইনটা লিখে দিই আমরা বুঝেছি সবকিছু কন্ট্রোল করে। এবার গল্পতে আসি, এই যে দেখতে পেলাম এখানে 5খানা যে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে কি কি থাকে, আমাদের সিপিইউ আছে। সিপিইউর মধ্যে আমাদের প্রথমে দেখো এএলইউ থাকে আর রেজিস্টার থাকে, যে তলায় আমাদের দেখা আছে এ হচ্ছে এএলইউ আর সি হচ্ছে রেজিস্টার, এই তো রইলো। আমাদের মেমোরি থাকে, ইনপুট আউটপুট ডিভাইস থাকে। এই যে এতগুলো যে আমাদের কম্পোনেন্ট একটা কম্পিউটারকে যে গঠিত করছে সবকিছু মিলিয়ে, এই যে কম্পোনেন্টগুলোকে পুরোটা কন্ট্রোল কে করে, ম্যানেজ কে করে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট করে। কিভাবে করে, বাই সেন্ডিং কন্ট্রোল সিগন্যাল। প্রশ্ন এখান থেকে কিভাবে আসবে, যে আমাদের কন্ট্রোল ইউনিট কিভাবে তার কম্পোনেন্টস গুলোকে ম্যানেজ করে, বাই সেন্ডিং কন্ট্রোল সিগন্যাল। কি কি কিরকম কন্ট্রোল সিগন্যাল হয়, মেমোরি রিলেটেড কন্ট্রোল সিগন্যাল হয়, মেমোরি রিড মেমোরি রাইট, ইনপুট আউটপুট রিলেটেড কন্ট্রোল সিগন্যাল হয়, আইও রিড আইও রাইট, তারপর হচ্ছে আমাদের এএলইউ রিলেটেড কন্ট্রোল সিগন্যাল হয়। তো প্রত্যেকটা যে কথাবার্তা, মানে তারা তো নিজেদের মধ্যে কথাবার্তা বলতে হবে, তারা মানুষ না, তারা কথাবার্তা বলছে কিভাবে। এই যে একটা গল্পটা হচ্ছে, যদি কাউকে মেমোরি রিড করাতে হয় বা মেমোরি রাইট করতে হয়, আইও রিড করতে হয়, আইও রাইট, আইও মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করতে হয় কোনো জিনিসকে, ইনপুট ডিভাইসে রাইট করতে হয়। তো এই পুরো কনসেপ্টগুলো করবে কে, কিভাবে করবে, তাদের মধ্যে কমিউনিকেশন না হলে হবে কি করে। এই যে পুরো যে কমিউনিকেশনের যে পারপাসটা, এটা কিন্তু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে হয়। কন্ট্রোল সিগন্যাল কি, কিছু না, ডিজিটাল পালস, এরকম ডিজিটাল পালস জেনারেট করবে। এবার এগুলো কি কার সাহায্যে হয়, আমাদের সিস্টেমের মধ্যে অসিলেটর লাগানো থাকে, অসিলেটর লাগানো থাকে, সেই অসিলেটরের সাহায্যে আমাদের এরকম কন্ট্রোল সিগন্যাল আমাদের মাইক্রো প্রসেসরে ঢোকে, যে প্রসেসরে ঢুকছে সেখান থেকে এই কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। কন্ট্রোল ইউনিটটা রয়েছে, সেই ইউনিট কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। একটা পার্টিকুলার কন্ট্রোল সিগন্যাল প্রত্যেকটি কাজের জন্য কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করা আছে। সেটা ইনডেপথ আমাদের মাইক্রো প্রসেসরের কথা আমি এখানে বলবো না, বাট এইরকম ভাবেই কাজটা হয়। ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্নের মধ্যে কি আসতে পারে, যে আমাদের কন্ট্রোল ইউনিট কিভাবে তাকে সব ম্যানেজ ইনপুটগুলোকে ম্যানেজ কি করে করতে পারে, বাই সেন্ডিং কন্ট্রোল সিগন্যাল। খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এটা কন্ট্রোল সিগন্যালটা কিভাবে সেন্ড হয়, বাই ইউজিং কন্ট্রোল বাস, পরে বলছি এটা নিয়ে কথা। এর পরের পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট দ্য ফ্লো অফ ডেটা বিটুইন ইনপুট আউটপুট মেমোরি আর এএলইউ। যেটা বললাম যে আমাদের যে ডেটা ফ্লো, আলটিমেটলি আমাদের এদের বলে কি হয়, ডেটা ফ্লো হয় আমাদের মেমোরি থেকে সিপিইউ, সিপিইউ থেকে মেমোরি, ইনপুট আউটপুট থেকে সিপিইউ, সিপিইউ থেকে মেমোরি, এএলইউ এর মধ্যে রাখছি। তো এই জিনিসগুলো কিন্তু পুরো কিন্তু আমাদের ডিরেক্ট পুরো জিনিসটাকেই ম্যানেজ করছে, আমাদের কন্ট্রোল ইউনিট কিন্তু ম্যানেজ করে। পরের পয়েন্টে চলে আসলাম হচ্ছে রেজিস্টার কি বলছে। রেজিস্টারকে বলা হয় সব থেকে টেম্পোরারি হাই স্পিড মেমোরি, যেটা সিপিইউর মধ্যে থাকে। খুব ইম্পর্টেন্ট কথা, সিপিইউর মধ্যে কে থাকে,
রেজিস্টার থাকে, এটা সব থেকে স্মলেস্ট ইউনিট অফ মেমোরি বলবো, মানে এর থেকে কম মেমোরি আর হয় না, সিপিইউর মধ্যে থাকে। আর এটা সব থেকে হাই স্পিড মেমোরি। আমরা মেমোরি আর্কিটেকচারের পরে কিছুক্ষণ পরেই দেখবো, তো দেখলে ওখানটা বুঝতে পারবো, একটা গল্প ওখান থেকে নেবো। কিন্তু সব থেকে হাই স্পিড মেমোরি কার আছে? সব থেকে হাই স্পিড কিন্তু আমাদের রেজিস্টারকে বলা। এটা টেম্পোরারি মেমোরি। অফ টেম্পোরারি কেন বলছে? কারেন্ট চলে গেলে থাকবে না ডেটা, পাওয়ার সাপ্লাই না থাকলে ডেটা ওখানে থাকে না, এই জন্য এটা টেম্পোরারি মেমোরি বলে, পার্মানেন্ট বলা হয় না। এই হচ্ছে বেসিক গল্প। তারপরে বলছে ইউজ টু হোল্ড ডেটা ইনস্ট্রাকশন টেম্পোরারি ডিউরিং প্রসেসিং। যে কোনো জিনিস যখন আমরা ইনপুট দিই সিপিইউ কে প্রসেস করার জন্য, তো রাখবে কোথায়? না রাখলে প্রসেসিং হবে কি করে? বড় প্রশ্নের মধ্যে একটা কথা। তো এই প্রসেসিং করার জন্য কোথায় থাকে? তাকে তো কোথাও রাখতে হয়, না রাখলে কি করে হবে? তো রাখে কোথায়? আমাদের কিন্তু এই রেজিস্টারের মধ্যে রেখে দেয়। রেজিস্টার মোটামুটি 1 বাইটের হয়। এখনকার দিনে প্রসেসর অনেক অ্যাডভান্স হয়েছে, তার থেকে বড় কিন্তু রেজিস্টার হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে আমাদের সিপিইউর। তিনটে মেজর কম্পোনেন্ট, কি কি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তার একটা আইডিয়া কিন্তু এখান থেকে রেখে দিলাম। 3 নম্বর পার্টে চলে গেল, আমাদের মেমোরি ইউনিটের কথায় চলে গেলাম। আমাদের মেমোরি ইউনিট কিন্তু মেজরলি দুভাগে ভাগ করেছে, একটা প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো এই মেমোরির ব্যাপারে যে কথা যখন বলবো, প্রাইমারি মেমোরির মধ্যে একটা বড় প্রশ্ন, মোটামুটি মানে এই পার্টেই আছে কি পরের পার্টে এরকম আছে, আমি যে পার্টটা আজকে বেরিয়েছে হয়তো তার মধ্যে থাকতে পারে, বা আগের কোনো পার্টে ছিল, বা পরবর্তীকালে কোনো পার্টে আসবে। যে প্রশ্নটা বলেছে প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি কেন বলে, একটা বড় প্রশ্ন। এটা প্রাইমারি মেমোরি, এই যে শব্দটা আমরা তো জানি, এটা বলছি প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরিকে মেন মেমোরি বলছে, এগুলো সব গল্প জানি। আর কতগুলো প্রাইমারি মেমোরি আছে সেটা নিয়েও কথা বলবো। আমার প্রশ্ন হচ্ছে প্রাইমারি মেমোরিকে কেন প্রাইমারি মেমোরি বলা হয়, এটা প্রশ্নটা এসছে। এই প্রশ্নের সলিউশনটা আমি এখানে বলি। দেখো, এর উত্তর হবে সিপিইউ যেই মেমোরির সাথে কথা বলে, হ্যাঁ, সিপিইউ যেই মেমোরির সঙ্গে ডাইরেক্টলি কথা বলে, তখন তাকে বলা হয় প্রাইমারি মেমোরি বলা হয়। প্রাইমারি মেমোরি কিন্তু ইন জেনারেল তিনটে হয়, এখানে দুটো লিখেছি আমি, একটা লিখিনি কারণ সেটা আমি বলবো। একটাকে বলা হয় ক্যাশ মেমোরি, তোমাদের সিলেবাসে রয়েছে, মানে র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এটাও সিলেবাসে রয়েছে। আর একটা হচ্ছে রম। তিনটে আমাদের প্রাইমারি মেমোরি আছে। এই তিনটে মেমোরির সাথে সিপিইউ ডাইরেক্টলি কথা বলে। আমি এই ক্যাশটা কেন এখানে লেখা নেই বলি, এখনকার দিনে কারেন্ট যে ট্রেন্ড চলছে, আগেকার দিনে কি হতো, সিপিইউর বাইরে র্যাম থাকতো, এই সরি ক্যাশ মেমোরি থাকতো। এখনকার দিনে যেহেতু টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, সিপিইউর মধ্যেই আমাদের কিন্তু ক্যাশ মেমোরিকে লাগানো থাকে। ক্যাশ মেমোরিও 3 প্রকারের হয়, L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, 3 ধরনের ক্যাশ হয়, তোমাদের সিলেবাসে আছে। তো ক্যাশ মেমোরির ব্যাপারে একটু জানতে হবে। তো সেই সূত্রে 3 ধরনের ক্যাশ হয়। L1 সব থেকে হাই স্পিড ক্যাশ বলা হয়, হাই স্পিড, সব থেকে হাই স্পিড হচ্ছে L1। তারপরেরটা ওর থেকে মিডিয়াম স্পিড বলতে পারো, এটা একদম তো লো স্পিড। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এর পুরো একটা ছবি এঁকে আমি দেখাবো গল্পটা কি হয়, তাহলে পুরো ক্লিয়ার হবে। তো যাই হোক, তাহলে মোটামুটি এই প্রশ্নটা ক্লিয়ার হলো যে প্রাইমারি মেমোরিকে কেন প্রাইমারি মেমোরি বলা হয়। কেন কি সিপিইউ ডাইরেক্টলি কিন্তু এই মেমোরিগুলোকে অ্যাক্সেস করতে পারে। প্রশ্নটা দিয়েছে 2016 সালেরই মনে হয় অ্যাপ্লিকেশনের প্রশ্ন, আমাদের সায়েন্সেও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এইবার গল্পতে আসি, যেখান থেকে অনেকগুলো প্রশ্ন করেছি এর উপরে দাঁড়িয়ে। যে র্যাম, যেটা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বলে, টেম্পোরারি স্টোরেজ এবং লুজ ডেটা ওয়েন পাওয়ার ইজ অফ। এই যে কথাটা লেখা আছে, প্রশ্ন কিরকম ভাবে দেবে, এক হচ্ছে এই শব্দটাকে খুব জানতে হবে, ভোলাটাইল কনসেপ্ট। এই ভোলাটাইল জিনিসটা কি, একটা বলা হয় ভোলাটাইল, একটাকে বলা হয় নন ভোলাটাইল বলা হয়। ভোলাটাইল জিনিসটা কিন্তু জেনে গেলে কিন্তু অনেকটা কিন্তু আমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন দিলে পারা যাবে। ভোলাটাইল কথাটার মানে, যতক্ষণ তো তোমাদের পাওয়ার সাপ্লাই থাকবে, পাওয়ার কথাটার মানে হচ্ছে যে আমাদের কারেন্ট বলতে পারো বা ভোল্টেজ বলতে পারো, যেটাই বলো, আমাদের তো ফিজিক্সের পেপার না, আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকলেই হবে। আমরা কারেন্ট অফ হয়ে যায় বলি, আমরা কখনো বলি না ভোল্টেজ অফ হয়ে যায়, সেটা খুব প্রফেশনাল শিক্ষিত মানুষরাই বলে। আমরা বললে বলি কারেন্ট চলে গেছে, এটাই বলি। তো যাই হোক, সেটা বড় কথা না। তো গল্পটা হচ্ছে এই যে কথাটার মানে হচ্ছে যে ভোল্টেজ সাপ্লাই যদি আমাদের যত পর্যন্ত থাকবে তত পর্যন্তই কিন্তু ডেটা হোল্ড করবে, তাহলে এটাকে বলা হয় ভোলাটাইল কনসেপ্ট। যত পর্যন্ত ভোল্টেজ সাপ্লাই থাকবে তত পর্যন্ত ডেটা হোল্ড করবে, ভোল্টেজ সাপ্লাই থাকবে না, ডেটা হোল্ড করবে না, এই কথাটাকে বলা হয় ভোলাটাইল। আর নন ভোলাটাইল কথাটার মানে তার অপোজিটটা, তাহলে ভোল্টেজের সঙ্গে কোনো সম্পর্কই নেই। একদম এক কথায় কি বলবো, ভোল্টেজের সাথে কোনো সম্পর্কই কিন্তু এখানে নেই। কথা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এবার প্রশ্ন এখান থেকে কিরকম ভাবে দিচ্ছে, এটা মেন ইম্পর্টেন্ট কথা, যে কোন মেমোরিতে পাওয়ার অফ করলে ডেটা উড়ে যায়, এরকম প্রশ্ন। তখন আমাদের র্যাম বলতে হবে। আর তো বলতে পারলো কোন মেমোরি এখানে ভোলাটাইল,
এরকম বলতে পারে কোন মেমোরি প্রাইমারি মেমোরি, তাহলে এরকম ভাবে প্রশ্ন কিন্তু এখানে ঘুরিয়ে পেঁচিয়ে এর মধ্যে দিতে পারে। গল্প ক্লিয়ার থাকলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন কিন্তু উত্তর করা যাবে। এবার অনেক সময় একটা প্রশ্ন দেয়, যেখানে একটু কথা বলবো, যে এই যে ক্যাশ এবং র্যামের মধ্যে একটা খুব সুন্দর একটা প্রশ্ন দেয়। কি প্রশ্ন দিয়েছে অলরেডি, এই প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই। এই র্যামও কিন্তু আমাদের প্রাইমারি মেমোরি, ক্যাশও কিন্তু প্রাইমারি মেমোরি। তাহলে প্রশ্নটা কি বলছে, এরপরে একটা ছবি আছে হয়তো পরের পেজে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে। দেখো তো এখানে দেখো, এখানে সিপিইউ রয়েছে। তো সিপিইউর মধ্যে আমাদের কি থাকে, রেজিস্টার থাকে, খুব ভালো কথা। আর সিপিইউর মধ্যে এখনকার দিনে ক্যাশ মেমোরি লাগানো আছে। দেখো L1 L2 L3 আমি ছবি এঁকেছি। আর এটা হচ্ছে র্যামের ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ এই যেটা র্যাম, ভালো কথা। আর এটা হচ্ছে তোমাদের হার্ড ডিস্ক, ঠিক আছে। তাহলে হার্ড ডিস্ককে প্রাইমারি মেমোরি কেন বলা হয় না, কেন হার্ড ডিস্কের সঙ্গে সিপিইউর কিন্তু কোনো কোনো কানেকশন নেই, মানে হার্ড ডিস্কের সাথে সিপিইউ কিন্তু কখনো কোনো কথাবার্তা বলে না। এই হচ্ছে বেসিক গল্প। এবার আমাদের বেসিক যে আমাদের আইডিওলজিটা কিটুকুনি এখান থেকে এই জায়গাটা যদি বুঝি, তাহলে মোটামুটি এটা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরে নাও একটা প্রসেস রয়েছে P1, যেটা কিনা আমাদের হার্ড ডিস্কের মধ্যে রয়েছে, এটাকে পার্মানেন্ট স্টোরেজের মধ্যে রয়েছে। যে কোনো এই যে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি, আমরা যখন করি কোথায় করি, সি ড্রাইভে করি। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যেগুলো দেখি ড্রাইভগুলো, এগুলো কি আমাদের সবই কিন্তু হার্ড ডিস্ক। সেটা হার্ড ডিস্ক হতে পারে বা এসএসডি হতে পারে, যাই হোক না কেন, যে কোনো সফটওয়্যার কোথায় কি ইনস্টল হয়, আমাদের হার্ড ডিস্কের মধ্যে ইনস্টল হয়। কেন, হার্ড ডিস্ক হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরি স্টোরেজ, এর সাথে ভোল্টেজের কোনো সম্পর্ক নেই, ভালো কথা। এইবার গল্প দেখো, যখন প্রসেসটা যখন আমাদের হার্ড ডিস্কে রয়েছে, যখন প্রসেসটা যখন আমি এক্সিকিউট, মানে ধরো ডবল ক্লিক করেছি, ধরে না কোনো প্রসেসে ডবল ক্লিক করেছি, বা আমি আমার ফোনে ট্যাপ করেছি, মানে ফোনটা চালাতে চাই, মানে হোয়াটসঅ্যাপকে আমি এখন চালাতে চাই, সঙ্গে সঙ্গে কি হয়, এই প্রসেসটাকে তুলে এনে কোথায় রাখা হয়, র্যামের মধ্যে নিয়ে চলে আসা। এই হচ্ছে গল্প। এটা কে করে যদি বলি, এটা অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের মধ্যে এবং ওয়েসের একটু হালকা কথা বলবো, যে আমাদের অনেক 3 রকমের শিডিউলার থাকে, লং টার্ম শিডিউলার, মিড টার্ম শিডিউলার আর শর্ট টার্ম শিডিউলার। যে আমাদের লং টার্ম শিডিউলারের কাজ কি, এই প্রসেসটাকে তুলে আমাদের র্যামের মধ্যে নিয়ে চলে আসা, ভালো কথা হয়ে গেল। এবার আমাদের একটা বেসিক কথা আমরা বলি, যে কোনো প্রসেস যখন এক্সিকিউট করে সেটা র্যামে এসে বসবে। কেন, র্যাম থেকে কোথায় যায়, সিপিইউতে যায়। কেন কি, যেহেতু আমি বললাম সিপিইউ কার সঙ্গে কথা বলে, সিপিইউ কিন্তু আমাদের ডাইরেক্টলি র্যাম, ক্যাশ আর রমের সাথে কথা বলে, সেটা কথা বলে না। তা বেসিক প্রসেস হার্ড ডিস্ক থেকে প্রথমে র্যামে আসে, তো র্যামের থেকে কোথায় নিয়ে যায়, সিপিইউতে যায়। দেখো আমাদের প্রসেসের সঙ্গে দেখলে একটু বুঝতে পারবে, এখানে একটা অ্যারো মার্ক করেছি, মানে র্যাম আর হার্ড ডিস্কের মধ্যে কিন্তু কথোপকথন হয়, আর কিন্তু আদার্স কিন্তু কথা হয় না, মানে র্যামের সাথে শুধু হার্ড ডিস্কের কথা হয়। এবার বড় প্রশ্ন দেখো, এই যে প্রসেসটা যখন গেল মানে আমাদের সিপিইউর মধ্যে, এবার ধরে নাও প্রসেসের কোনো একটি পার্ট, ধরো P1 ধরে নাও কোনো প্রসেসের কোনো একটা সফটওয়্যারের কথা বলছি, প্রসেস মানে সফটওয়্যার, এই কথাটা মাথায় রাখবে। যখন কোনো প্রসেস এক্সিকিউট করে, যখন কোনো সফটওয়্যার যখন রান করে বলতে হবে, তখন থেকে প্রসেস বলা হয়। যখন কোনো সফটওয়্যারকে আমি চালাই, তখন সফটওয়্যারটাকে কি বলা হয়, যে আমি গুগল এই যে ক্রোম খুলেছি, ক্রোম খুলে তোমাদের সঙ্গে মিট শেয়ার করেছি, তার মানে এখন গুগল ক্রোম একটা সফটওয়্যার ছিল, যে আমি এটাকে অন করেছি, এটা কি হয়ে গেছে, এটা এখন প্রসেস হয়ে গেছে। কোথায় হচ্ছে, র্যামের মধ্যে রয়েছে। তো যে কোনো যে প্রসেসটা দেখতে পাচ্ছি, এই প্রসেস ধরে না কিছু লাইন অফ কোড, প্রসেস মানে এটা সফটওয়্যার মানে কেন প্রোগ্রাম লেখা রয়েছে, তো ধরো কিছু পোর্শন অফ সফটওয়্যার বা কিছু লাইন অফ কোড বারবার সিপিইউ চাইছে, বারবার সিপিইউ ডিমান্ড করছে। তো যেই জিনিসগুলো সিপিইউ বারবার ডিমান্ড করে, যেই পোর্শন অফ দ্য সফটওয়্যারগুলোকে সিপিইউ বারবার ডিমান্ড করে, সেগুলো কোথায় থাকে, সেগুলো থাকে আমাদের ক্যাশ মেমোরির মধ্যে নিয়ে এসে রাখা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, ক্যাশ মেমোরির মধ্যে কি থাকে, ক্যাশ মেমোরি কিন্তু অনেক কম ইন সাইজ, মানে সাইজ যদি বলি আমাদের এমবিতে থাকে, আমাদের র্যাম কিন্তু জিবিতে থাকে, আর হার্ড ডিস্ক কিন্তু টিবিতে থাকে, যদি কথার কথা বলি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ক্যাশ মেমোরির মধ্যে কি জিনিস রাখা হয়, ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটাকে ক্যাশ মেমোরিতে রাখা হয়। খুব বড় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস, যেগুলো সিপিইউ বারবার চাইছে, কোন একটি প্রসেস এক্সিকিউট করছে, সেই প্রসেসের কোন একটি পার্টকে সিপিইউ বারবার চাইছে, সেটা কোথায় রাখা হচ্ছে, আমাদের ক্যাশ মেমোরির মধ্যে কিন্তু রাখা হয়। সেখান থেকে সিপিইউ নিয়ে নেয়। সিপিইউ তার মানে প্রথম কাকে দেখে, প্রথমে যখন সিপিইউ কিছু ডিমান্ড করে, সিপিইউ খোঁজে হচ্ছে ক্যাশ মেমোরি থেকে। যদি ক্যাশ মেমোরিতে পাওয়া যায় তো ভালো, আর না পাওয়া গেলে ওটা আমরা কোথায় যাবে, আমাদের র্যামের মধ্যে চলে যাবে, মানে ওটা খুঁজতে কোথায় যাবে, র্যামের মধ্যে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। যাই হোক, তাহলে গল্পটা কি আমরা বুঝলাম, যে যখনই আমাদের সিপিইউ যখন রেজিস্টারে, যখন যে সিপিইউ যে রেজিস্টারে জিনিসটা আমরা গিয়ে রাখবো, যে কোনো প্রসেস যখন উঠে কোথায় যাবে, সিপিইউ রেজিস্টারে যাবে, র্যাম থেকে হোক কি ক্যাশ থেকে হোক। তো সিপিইউ প্রথমে খুঁজবে কোথায়, খুঁজবে হচ্ছে আমাদের র্যামকে, দেখবে যে র্যামের মধ্যে জিনিসটা আছে কিনা। যদি র্যামের মধ্যে পায় তো ভালো, আর না পাওয়া গেলে এই ক্যাশে দেখবে, ক্যাশে যদি না পাওয়া যায় তাহলে সেটা কোথায় যাবে, সেটা র্যামের মধ্যে গিয়ে খুঁজবে যে র্যামে আছে কিনা।
তো এইভাবে কিন্তু আমাদের আর্কিটেকচার ডেভেলপ হচ্ছে। প্রশ্ন তাহলে কি হবে, যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস যে ডেটাগুলো কোথায় থাকে, ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা কিন্তু আমাদের থাকে হচ্ছে আমাদের ক্যাশ মেমোরিতে। আর র্যামের মধ্যে কি থাকে দেখো, কারেন্টলি এক্সিকিউটিং প্রসেস, যে প্রসেসটা আমরা কারেন্টলি এক্সিকিউট করছি সেটা আমাদের কোথায় রয়েছে, আমাদের কিন্তু র্যামের মধ্যে এসে রয়েছে। তাহলে এখান থেকে দুটো ডিস্টিংগুইশন চলে আসলো। র্যামের মধ্যে কি থাকে, র্যামের মধ্যে থাকে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেস, এটাও কিন্তু একটা প্রাইমারি মেমোরি। আর ক্যাশের মধ্যে কি থাকে, আমাদের ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস, সেই এক্সিকিউটিং প্রসেসের ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস যে এগুলো আমাদের থাকে হচ্ছে আমাদের ক্যাশের মধ্যে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, অলরেডি এসছে প্রশ্ন আমাদের কোন একটি ইয়ারের প্রশ্ন আমি বলছি এটা। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এবার আমরা নেক্সট চলে যাবো, আমাদের র্যাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, র্যামের কোনো ব্যাপার। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের রমে চলে আসলাম, যে র্যান্ডাম রিড অনলি মেমোরি রমকে বলা হয়। এই যে রমের যে প্রশ্ন চলে আসলাম, রমকে বলা হয় পার্মানেন্ট স্টোরেজ, এটা কিন্তু প্রাইমারি মেমোরি। এবং তারপরে লেখা আছে এখানে ইট কন্টেন আ বুটিং ইনস্ট্রাকশন। এই বুটিং ইনস্ট্রাকশনের কথাটার মানে কি, এটা একটুখানি এই ছবি থেকে গল্পটা বুঝবো, বুটিং ব্যাপারটা কি বা কি বৃত্তান্তটা কি হয় অ্যাকচুয়ালি, ইনডেপথ কনসেপ্টটা বলবো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটা ছবি রয়েছে, ছবির মধ্যে একটুখানি কালারিং করা আছে, ঠিক আছে, বুঝো ধরে না এটা যেটা আমরা হার্ড ডিস্ক, ভালো কথা, হার্ড ডিস্ককে আমি একটু হাইলাইট করলাম, একটু হাইলাইট করছি আমি। দেখো এই হার্ড ডিস্কের মধ্যে দেখো দুটো জিনিস আছে, একটা যে ওএস লিখেছি, একটা জিসি বা জিসি কোনো না গুগল ক্রোমের কথা বলছি, ঠিক আছে। তো ধরে না আমরা যখন হার্ড ডিস্কের মধ্যে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, কোথায় থাকে, আমাদের হার্ড ডিস্কের মধ্যে থাকে, খুব ভালো কথা। তাহলে আমরা যখন ল্যাপটপ কিনি বা কম্পিউটার কিনি, তাহলে আমাদের বা মোবাইল কিনি, যাই বলো না কেন, তাহলে প্রথমে যে আমাদের যে অপারেটিং সিস্টেম, যেটা ওএস কে বলা অপারেটিং সিস্টেম, এটা কোথায় গিয়ে ইনস্টল করানো হয়, আমাদের হার্ড ডিস্কের মধ্যে ইনস্টল করানো হয়, খুব ভালো কথা। এবার প্রশ্নে কি আসছে, এই যে ওএস কে আমরা যে হার্ড ডিস্কে ইনস্টল করলাম, তা আমরা একটুখানি একটা কথা কিন্তু জানি, যে যখনই কোনো প্রসেসকে এক্সিকিউট করতে হয়, মানে কোনো সফটওয়্যার যখন রান হবে তখন প্রসেস বলে, তখন কিন্তু আমাদের র্যামে গিয়ে বসতে হয়। কোথায় গিয়ে বসতে হয়, আমাদের র্যামের মধ্যে গিয়ে কিন্তু আমাদের এখানে বসতে হয়, তাহলেই সেটা সিপিইউ পাবে, তাহলে সেটা এক্সিকিউশন হবে। এইটুকু কথাটা মোটামুটি আমরা ক্লিয়ার করেছি। এবার প্রশ্ন হচ্ছে, অপারেটিং সিস্টেম একটা আছে ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার, মানে ওর মধ্যে সব সফটওয়্যার চলে। এই যে আমরা যে গুগল ক্রোমটা এখন ইউজ করছি, এই গুগল ক্রোম কি আমরা অপারেটিং সিস্টেম ছাড়া কি ব্যবহার করতে পারতাম? একদমই পারতাম না। কেন কি অপারেটিং সিস্টেমকে প্রথমে ইনস্টল করতে ওকে মাদার সফটওয়্যার বলা হয়, ও না থাকলে বাদবাকি সফটওয়্যারকে তোমরা ইনস্টল করতে পারবে না, এটা তো বেসিক আইডিয়া, ওটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। এবার বড় প্রশ্ন হচ্ছে, এই যে অপারেটিং সিস্টেম, যখন আমাদের সিস্টেমটা যখন অফ থাকে, যখন আমি অন করলাম, তখনই যে অন করার সময় দেখা ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম, যে উইন্ডোজ 10-11 দেখায়, এই প্রশ্নতে আমি এখন বিকল্পে আসবো, যে অপারেটিং সিস্টেম তো একটা সফটওয়্যার, যে কিন্তু আমাদের হার্ড ডিস্কে রয়েছে, র্যাম হচ্ছে ভোলাটাইল, তো র্যামের মধ্যে কিছু নেই, র্যাম খালি রয়েছে এই মোমেন্ট অফ টাইমে, যখন আমরা অন করি তখন র্যাম খালি। তো প্রশ্ন হচ্ছে, অপারেটিং সিস্টেমকে র্যামে কে তুলে নিয়ে আসে, অপারেটিং সিস্টেমকে র্যামে কে তুলে নিয়ে আসে? দেখো ওকে যদি তুলে কেউ না নিয়ে আসে, দেখো আমরা এটুকু জানি যে অপারেটিং সিস্টেম সব প্রসেসকে তুলে নিয়ে র্যামে আসে, সেটা কে করে এক্ষুনি বললাম, লং টার্ম শিডিউলার আছে আমাদের, সে লং টার্ম শিডিউলার বাকি যে অ্যাপ্লিকেশনগুলো অপারেটিং সিস্টেম থেকে তুলে নিয়ে এসে ওর কাজে তুলে নিয়ে এসে র্যামে রাখা, এইটাই হচ্ছে বেসিক কাজ যদি বলি আমি। তো এখানে হচ্ছে অপারেটিং সিস্টেমকে নিজেকে তুলে আনে, ওটা তো হার্ড ডিস্কেই রয়েছে, তো তুলে কে আনবে, এখানেই বড় প্রশ্ন চলে আসে। এখানে আমাদের কিন্তু এই যে রম যে চিপটা রয়েছে, রম চিপের কাজ আসে এখানে, বাদ বাকি রম কোনো চিপের কোনো কাজ নেই, কিন্তু রম চিপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিড অনলি মেমোরি, মানে এটাতে তোমরা যা ইনফরমেশন স্টোর করবে, এখানে স্টোর করবে, সেই ইনফরমেশনটা কখনো কিন্তু এটাকে ডিলিট করা যাবে না। হ্যাঁ, ওয়ান্স রাইট নেভার ডিলিট বলা হয়, একবার যা লিখবে সেটা থেকে যাবে, এটা কিন্তু আর কিন্তু এটাকে ডিলিট করা যাবে না, যেটাকে বলে অনলি রিড করতে পারো। এবার এইটা কোথায় থাকে, এটা পুরো আমাদের মাদার বোর্ডের মধ্যে ফেব্রিকেট করে থাকে, ফেব্রিকেট মানে একদম মাদার বোর্ডের মধ্যে ওটাকে লাগানো রয়েছে, ওটা যখন মাদারবোর্ড তৈরি হয় তখন মাদারবোর্ডের মধ্যেই এই রম চিপটাকে লাগানো থাকে। এই রম চিপের মধ্যে এই মাদারবোর্ড যে তৈরি করে সেই কিন্তু এই বায়োস নামে একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করে দেয়। এবার এই সফটওয়্যারটার মধ্যে কিছু লাইন অফ কোড লেখা আছে, লাইন অফ কোড মানে কোনো প্রোগ্রামিং লেখা ধরে নাও, এরকম ভাবে ভাবো, এটা কিছু কোড লেখা রয়েছে। যখনই তোমরা এই পাওয়ার বাটনটাকে হিট করবে সিপিইউর মধ্যে, আর আমাদের যে কম্পিউটার পাওয়ার বাটন যেই হিট করি, সিপিইউ কি করে, একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। কি করে, কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, কাকে পাঠায়, এই রমকে পাঠায়। ওই সিগন্যালের মধ্যে কি থাকে, ওরা তো কথা বলতে পারে না, তো কি থাকে সিগন্যালের মধ্যে থাকে, ভাই এবার তুমি ওএস কে তুলে র্যামে নিয়ে আসো।
আর এর মধ্যে এই লাইন অফ কোডগুলোই লেখা রয়েছে বায়োসের মধ্যে। তো বায়োস কি করবে, এই ওএস কে তুলে নিয়ে এসে র্যামে বসিয়ে দেবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এই যে পুরো প্রসেসটাকে বলা হয় বুটিং বলা হয়। বুটিং গল্পটা তো খুব সোজা, যে ওর মধ্যে বুটিং ইনফরমেশন থাকে, বাট বুটিং জিনিসটা কি, প্রশ্ন যদি এখান থেকে ইনডেপ দিয়ে দেয় বুটিং জিনিসটা বা এর বিদ্যান্ত যে প্রশ্নগুলো যদি চলে আসে, আমরা কিন্তু এই লজিক যদি ক্লিয়ার থাকে এগুলো কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। তো এই হচ্ছে পুরো যাবতীয় বিবরণ বলতে পারি, যে এইভাবে কিন্তু আমাদের একটা সিস্টেম অন হয়। আর এখানে রমের কাজ কি, রম মধ্যে যখনই আমরা কম্পিউটারের রমের কথা বলি, রমের মধ্যে একটা জিনিসই থাকে, কিচ্ছু থাকে না, বায়োস থাকে। আমরা এটাকে অ্যাক্সেস কোনোভাবেই করতে পারি, এটা ইন্টারনাল অ্যাক্সেস, সিপিইউ করে, এটা আমাদের হাতে নেই। আমরা কখনোই অ্যাজ এ ইউজার কখনোই রমকে অ্যাক্সেস করতে পারি না, এটা সিপিইউর ওর মধ্যে ওইটুকুই ইনফরমেশন থাকে, জাস্ট কিভাবে ওএসকে তুলে যখন আমরা বুট করি আমাদের র্যামের যে প্রত্যেকটা যে পার্টিশন রয়েছে ওখানে এসে আমাদের ওএসকে বসিয়ে দেবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারি আমাদের বুটিং প্রসেসে। এটা যেন রমের মধ্যে এই জিনিসটাই থাকে। প্রশ্ন এরকম যদি ঘুরিয়ে দেয় কিন্তু আমরা এরকম জিনিস কিন্তু লিখতে যেতে পারি, এই কনসেপ্টগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি কি আছে, এটা লং টার্ম ডেটা স্টোরেজ। এটা অবভিয়াসলি এটা আমাদের কিন্তু এটা টেম্পোরারি না, ইটস আ পার্মানেন্ট স্টোরেজ বলতে পারো। এটা আমরা ভোল্টেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভোল্টেজ থাকুক কি না থাকুক এটা দিয়ে কোনো যায় আসে না, এটাকে আমরা পার্মানেন্ট স্টোরেজের বলে আমরা জানতে পারি। এই হচ্ছে বেসিক কথা। আর ফর এক্সাম্পলে বলছে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। সিডি ড্রাইভ এগুলো মোটামুটি আমাদের এক্সাম্পল অফ সেকেন্ডারি মেমোরি। আর আউটপুট ডিভাইসের মধ্যে কনভার্ট কি করছে, প্রসেস ডেটা ইনটু হিউম্যান রিডেবল ফর্ম। আউটপুট ইউনিট মানে যেগুলো আমাদের রয়েছে, আমাদের মনিটর রয়েছে, স্পিকার রয়েছে, হ্যাঁ, প্রিন্টার রয়েছে, এগুলো সবই মোটামুটি একটা আউটপুট ডিভাইস। যে প্রসেস করার পর ডেটাটা যে প্রসেস হলো, সে প্রসেস যেটাকে যদি আমাদের কনভার্ট করতে হয় হিউম্যান রিডেবল ফর্মে কনভার্ট করে আমাদের আউটপুট ইউনিটকে প্রোভাইড করছে। এই আউটপুট ইউনিট কিন্তু একটা আউটপুট দিয়ে দেয় আর ডিসপ্লে দ্য রেজাল্ট টু দ্য ইউজার, আর ইউজারকে সেই ডিসপ্লে রেজাল্ট করে দিচ্ছে, মানে যে রেজাল্ট আছে সেই ইউজারকে দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার একটা কথা বলি, এই যে ইনপুট আর আউটপুট যে ডিভাইসগুলো আমাদের রয়েছে, যেটা আমরা দেখলাম এক্ষুনি, যে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, এদের মধ্যে কিন্তু এরা কিন্তু ডাইরেক্টলি এদের যে কমিউনিকেশনটা হয়, অপারেটিং সিস্টেম এই আমরা সবসময় বলি আমাদের হার্ডওয়্যারগুলোকে ম্যানেজ করে, ওএস এর কাজ হচ্ছে ম্যানেজ করা। তো এখান থেকে একটা বড় কথা হয়, এই প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু একটা ডিভাইস ড্রাইভার নামক কিন্তু একটা ব্যক্তি থাকে। আমি লিখে দিলাম ডিভাইস ড্রাইভার। এই যা যা দেখতে পাচ্ছ আমাদের যে সিস্টেমে যা যা লাগানো আছে, আমি এটা কোন একটি পার্টের ভিডিওতে কিন্তু বলেছিলাম ডিভাইস ড্রাইভারের ব্যাপারে, তার একটু ক্লিয়ার করে দিই। যারা দেখেছো পার্টটা ভালো, নাহলে না আমি বলে দিচ্ছি। আমি এই ডিভাইস ড্রাইভার হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটা আমাদের যখন নতুন হার্ডওয়্যার লাগানো হয়, সেটা মনিটর হোক, সেটা ওয়াইফাই মডিউল হোক, সেটা ব্লুটুথ মডিউল হোক, কোনো স্পিকার হোক, এই যে আমি লিখছি যে আমি যে পেন টাইপ ইউজ করছি সে পেন টাইপই হোক, যে স্পিকারে রেকর্ডিং হচ্ছে সে স্পিকারই হোক না কেন, যে কোনো জিনিস আমরা যখনই কোনো হার্ডওয়্যার, মাউস, কিবোর্ড, যাবতীয় ক্যামেরা এ টু জেড যা যা ডিভাইস আমাদের রয়েছে আমাদের সিস্টেমে, এগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু একটা ডিভাইস ড্রাইভার নামক একটি ব্যক্তি কিন্তু আমাদের থাকে। এই ডিভাইস ড্রাইভারের কাজটা কি, এই ডিভাইস ড্রাইভারের কাজে অপারেটিং সিস্টেম কিন্তু এই ডিভাইস ড্রাইভারের সাথে কমিউনিকেশন করে। যে এই যে ডেটাগুলো যে বললাম না, ইনপুট যে বলছি, ডাইরেক্ট কি কিবোর্ড থেকে ইনপুট চলে আসে, এটাও কিন্তু খুব ভাবনার বিষয়, একদমই না। কিবোর্ড ইনপুট দেয় হচ্ছে তার ডিভাইস ড্রাইভারকে, সেই ডিভাইস ড্রাইভার দেয় অপারেটিং সিস্টেমকে, অপারেটিং সিস্টেম এটাকে প্রসেস করিয়ে সিপিইউ, মানে এটাকে সিপিইউকে দিয়ে দেয়। প্রসেস অপারেটিং সিস্টেম করে না, অপারেটিং সিস্টেম নিয়ে এটা কাকে দিয়ে দেয়, সিপিইউকে দিয়ে দেয়। সিপিইউ যখন প্রসেস করার পর যে রেজাল্টটা কাকে দিচ্ছে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমকে দিল। ওএস কাকে দিল, ধরো না তুমি এটা দেখতে চাও হচ্ছে মানে মনিটরে দেখতে চাও, আমাদের মনিটর যেটা রয়েছে, তাহলে আমাদের ওএস কি করবে, মনিটরের ডিভাইস ড্রাইভারকে দেবে, তুমি মনিটরে দেখতে পাবে। তাহলে গল্পটা কি হবে, ফ্লোটা হলো, আমি যদি পাশে ছবি দেখি বা এখানে ছোট করে দেখাই, তাহলে প্রথমে আমাদের না কিবোর্ড থেকে ডেটা কোথায় গেল, কিবোর্ডের ডিভাইস ড্রাইভারের কাছে, কেডিডি মানে কিবোর্ডের ডিভাইস ড্রাইভার, সেখান থেকে অপারেটিং সিস্টেম কাছে আসলো, সেখান থেকে সিপিইউর কাছে আসলো, সিপিইউ প্রসেস করলো, করে কাকে দিল, আবার অপারেটিং সিস্টেমকেই দিল, ঘুরিয়ে ধরো না অপারেটিং সিস্টেমকে ফের দিল। এবার অপারেটিং সিস্টেম কি করে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে করার জন্য কি মনিটরের যে ডিভাইস ড্রাইভারকে দেবে সেখান থেকে কিন্তু আমরা মনিটর ওটা ডিসপ্লে হবে। তো ডিভাইস ড্রাইভার নিয়েও কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল, তো সেই জন্য ডিভাইস ড্রাইভারের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু ডিভাইস ড্রাইভারের সাথেই কমিউনিকেশন করে, ডাইরেক্টলি কিন্তু অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে। এই যে বলি না ওএস এর সাহায্যে আমরা ডাইরেক্টলি কিন্তু আমরা স্পিকার ওএস মানে আমরা ক্লিক করছি, ওএস কিন্তু স্পিকার অ্যাক্সেস মানে আমাদের পুরো হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করে কে, অপারেটিং সিস্টেম। কিন্তু এটা কিন্তু একদম ভুল কথা, ওএস ডাইরেক্টলি কিন্তু করে না, ওএস কিন্তু ডাইরেক্ট কমিউনিকেশন করে তার ডিভাইস ড্রাইভারের সাথে, সেই ডিভাইস ড্রাইভার কিন্তু কি আলটিমেটলি
তার যে যেটা যার জন্য লাগানো রয়েছে, তাহলে যে স্পিকারের জন্য, মনিটরের জন্য, তো তার ডিভাইস ড্রাইভার তার যে হার্ডওয়্যারের পোর্শনটাকে সে অ্যাক্সেস করে। এই হচ্ছে বেসিক কথা, একটু আইডিয়া ক্লিয়ার করে দিলাম। নেক্সট হচ্ছে সিস্টেম বাসের কথা বলেছে। সিস্টেম বাস মানে কি, যে তারগুলো লাগানো থাকে। এই যে এতগুলো কথা বললাম, এই যে মেমোরি, এই যে রম, এই যে কথাটা বললাম, এই যে সিপিইউর সাথে রম যে ডাইরেক্ট কমিউনিকেশন করলে যে তারগুলো, এই যে অ্যারোগুলো দিয়েছি, এগুলো কি, অ্যারোগুলো কি, এগুলো তার দিয়ে কানেকশন করা থাকে। এই তারকে কিন্তু আমরা বলি বাস বলে আমরা কিন্তু জানি। এটা একটা ওয়ান কাইন্ড অফ পাথ। যেই পাথ বলতে গেলে রাস্তা বলতে পারো, তাতে কমিউনিকেশন হয়। 3 ধরনের বাস হয়, একটাকে বলে ডেটা বাস, একটাকে বলে অ্যাড্রেস বাস, একটাকে বলে কন্ট্রোল বাস। খুব ইম্পর্টেন্ট কথা, 3 ধরনের বাস। এবার গল্পটা হচ্ছে ডেটা বাস দিয়ে ডেটা আদান প্রদান হয়, অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস যায়, আর কন্ট্রোল দিয়ে কিন্তু কন্ট্রোল সিগন্যাল কিন্তু আদান প্রদান হয়। যেটা এক্ষুনি বললাম কন্ট্রোল বাসের কথা আগে বলেছিলাম। কন্ট্রোল সিগন্যাল কোথা দিয়ে যায়, কন্ট্রোল বাস দিয়ে যায়। এবার এখান থেকে যে একটা প্রশ্ন আমি মনে হয় এখানে একটু বলে দিই, আর এখানে ছবিটা একটু আছে, এখানে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছি, এটা বলে মেমোরি হার্ডওয়্যার। কি বলা হয়, সবার উপরে থাকে হচ্ছে রেজিস্টার, তারপরে থাকে ক্যাশ মেমোরি, তারপরে র্যাম, তারপরে হার্ড ডিস্ক। যত তুমি ওপরে যাবে আমার স্পিড বেড়ে যাবে, ঠিক আছে, ভালো কথা, স্পিড বাড়ছে যত উপর দিকে যাচ্ছি, মানে হার্ড ডিস্কের স্পিড কম, র্যামের স্পিড বেশি, তার থেকে বেশি ক্যাশ, তার থেকে বেশি হচ্ছে আমাদের রেজিস্টারের। যত আমরা নিচের দিকে নাম, উপর থেকে স্পিড তাহলে কমে যাবে। এবার যদি মেমোরির সাইজ বলি, যত উপরে যাব মেমোরির সাইজ কমে যাবে, যত নিচে যাবো মেমোরির সাইজ বেড়ে যাবে। এই দুটো কথাগুলো মাথায় রাখতে হবে একটুখানি, তাহলে এখান থেকে ইয়ে হবে। এবার গল্পটা হচ্ছে আমাদের 3 ধরনের বাসের কথা বলি। ডেটা বাসকে বলা হয় আমাদের বাই ডিরেকশনাল বাস বলা হয়। বাই ডিরেকশন কথাটার মানে কি, দু তরফে যাওয়া যাবে, মানে সিপিইউ থেকে মেমোরি আইও বা মেমোরি আইও থেকে সিপিইউ। এবার হচ্ছে অ্যাড্রেস বাসটা কিন্তু আমাদের অনলি সিপিইউ অ্যাক্সেস করে, একে বলা হয় ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশনাল বাস, ঠিক আছে, ইউবি লিখে দিলাম, ইউনিডিরেকশনাল বাস। আর কন্ট্রোল বাস হচ্ছে পার্শিয়াল ইউনিডিরেকশনাল হয়, পার্শিয়াল বাই ডিরেকশনাল হয়, মানে কিছু কন্ট্রোল সিগন্যাল যে শুধু সিপিইউ থেকে বাইরে যাচ্ছে, আর কিছু কন্ট্রোল সিগন্যাল এরকম যে সিপিইউ থেকে বাইরেও যায় এবং সেটা সেই ডিভাইস থেকে সিপিইউর মধ্যেও আসে। তাহলে 2 রকম হতে পারে, বাই ডিরেকশনাল বাস হতে পারে, আর হচ্ছে ইউনিডিরেকশনাল বাস হতে পারে। 2-3 রকম গল্প বলে দিলাম। তবে 3 ধরনের বাস আছে। প্রশ্ন এখান থেকে যদি দেয়, এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন বাস শুধু ইউনিডিরেকশনালি কাজ করে, তাহলে বলবে অ্যাড্রেস বাস। অপশন দেবে 3-4টে, তাহলে বলবে অ্যাড্রেস বাস, এরকম ভাবে হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু এগুলো তোমরা করতে পারবে। কোনো ডাউটস আছে এইটুকু প্রশ্নের মধ্যে, খুললে বললে আনমিউট করে বলতে পারো। ঠিক আছে, ধরে নিলাম ডাউটস আর কিছু নেই, আমরা পরের কনসেপ্টে চলে যাচ্ছি। কিছু ডাউটস আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, কি ডাউটস আছে বলো। হ্যাঁ বলো। বলছি ডিভাইস ড্রাইভারটা আরেকবার একটু বলবেন? অবভিয়াসলি খুলে বলতে হবে, এটা তো প্রফেশনাল ক্লাস, এগুলো না খুলে বললে আমি বুঝবো কি করে? আমি ভাববো সব ঠিক আছে। অবভিয়াসলি ফের বলবো, যে কোনো ডাউটস থাকলে সেগুলোকে মন খুলে ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা প্রথম কথা বলে রাখলাম। হ্যাঁ, তাহলে তো এগুলো প্রফেশনাল ক্লাস, এগুলো তো আর আমি ক্লাস মানে আমাদের স্টুডেন্টদের পড়াচ্ছি না। তোমরা সবাই একটা সময় টিচার, কেউ কেউ টিচার, কেউ কেউ টিচার হবে, কেউ কেউ টিচারই করছো, তাহলে এটা আবার এরকম করলে কি হবে? যা কথা সেটা খুলে বললেই সেটা করা যাবে। ঠিক আছে, দেখো ডিভাইস ড্রাইভার গল্পটা একটু ভালো করে বলি, খুব ইম্পর্টেন্ট টপিক, আনমিউট করে নাও। বলছে ডিভাইস ড্রাইভার, খুব ইম্পর্টেন্ট কথা, ভালো কথা। আমি একটা গল্প দেখাই, একটা প্র্যাকটিক্যাল দেখো। সবসময় থিওরি পড়লে ভালো লাগবে না, একটু প্র্যাকটিক্যাল দেখলে একটু মানে কোথায় কোথায় পাবে। এতদিন কম্পিউটার ব্যবহার করি, কটা লোক এটা জানে আমি জানি না, মানে কটা লোক দেখেছে, দেখতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। বাট গল্পটা কি জিনিস বলি, আমাদের যখনই এই সার্চ বারে গিয়ে যদি আমি লিখি ডিভাইস ম্যানেজার বা ডিভাইস ড্রাইভার, যারা পুরোনো দিনে অপারেটিং সিস্টেম ইউজ করে তাদের ডিভাইস ড্রাইভার লিখবে, আর যারা নতুন দিনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছো, মানে অপারেটিং সিস্টেম 11-10 যারা ইউজ করছো ওএসে, মানে উইন্ডোজে, তারা ডিভাইস ম্যানেজার এখানে লিখবে। এই ডিভাইস ম্যানেজার খুললেই কিন্তু এরকম একটা স্ক্রিন তোমাদের সামনে আসবে। দাঁড়াও আসুক, তাহলে দেখাচ্ছি। এরকম একটা জিনিস আসবে, লোড হোক, এরকম চলে। দেখো আমার আমার যে সিস্টেমটার মধ্যে, এই সিস্টেমের মধ্যে দেখো লেখা আছে ভাস্কর। এবার আমার এতগুলো আমার কিন্তু হার্ডওয়্যার আছে। দেখো অডিও ইনপুট আউটপুট, ব্যাটারি, ব্লুটুথ, ক্যামেরা, কম্পিউটার, ডিভাইস ডিস্ক ড্রাইভার, ডিসপ্লে, এগুলো কিন্তু আমার হার্ডওয়্যার। মানে আমরা যে এই যে ল্যাপটপটা আমি কিনেছি, এই ল্যাপটপের মধ্যে সবকিছু জিনিস তো মিলিয়ে একটা ল্যাপটপ। ল্যাপটপ তো এমনি এমনি আবিষ্কার হয়নি, এগুলো সবগুলো লাগিয়ে একটা ল্যাপটপ, মানে অ্যাসেম্বল করে ল্যাপটপ হয়েছে। দেখো প্রত্যেকটা যে অডিও ইনপুটের জন্য কিন্তু আমরা এই 3টে যে এই হেডফোন দেখেছে, ইনটেক্স,
মাইক্রোফোন, এগুলো কিন্তু একটা সফটওয়্যার, যেটা কিন্তু আমি যখনই কোনো ডিভাইস লাগাই, এটাকে বলে হট প্লাগিং কনসেপ্ট। একটু লিখে দেবো আমি, হট প্লাগিং কনসেপ্টটা কি জিনিস। যখনই কোনো হার্ডওয়্যার ডিভাইস আমি অ্যাটাচ করি আমার সিস্টেমের সাথে, তখন ওটা অটোমেটিক্যালি তার যে ডিভাইস ড্রাইভারটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় আমাদের সিস্টেমে। এটাকে বলে হট প্লাগিং কনসেপ্ট, যেটা ইউএসবিতে এখন নতুন ফিচার্স দিয়েছে। কারেন্ট ট্রেন্ডের প্রশ্নের মধ্যে একটা কথা বললাম। তো এই যে সফটওয়্যারগুলো, এগুলো মানে কি, আমার যে ডিভাইসটা রয়েছে, আমি এটা কি অডিও ইনপুট আউটপুট, মানে আমার স্পিকার বা আমার মাইক, তাহলে এই সফটওয়্যারের দ্বারা এগুলো চলছে। এটা হচ্ছে দেখো ব্যাটারির জন্য এই আমার সফটওয়্যার রয়েছে। এই যে আমার ডিভাইসে ব্লুটুথের জন্য এত কিছু আমার ব্লুটুথ আমার সফটওয়্যার আমি ইনস্টল করে রেখেছি। ক্যামেরা, এই যে আমার ক্যামেরার জন্য আমার ভিজিএ ওয়েব ক্যামেরা বলে একটা আমার সফটওয়্যার। তাহলে এগুলো কি, যতগুলো আমার হার্ডওয়্যার রয়েছে আমার ল্যাপটপের সাথে অ্যাসেম্বল, তার জন্য কিন্তু একটা পার্টিকুলার ডিভাইস ড্রাইভার বা একটা সফটওয়্যার কিন্তু রয়েছে। এই যে কিবোর্ডের জন্য রয়েছে, এই যে মাউসের জন্য রয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে আমাদের সফটওয়্যার কিন্তু ইনস্টল করা রয়েছে। তাহলে এই যে সফটওয়্যারটা প্রত্যেকটা হার্ডওয়্যারের জন্য, এভরি হার্ডওয়্যার যদি কথা বলি, এভরি হার্ডওয়্যারের জন্য কি থাকে, আমাদের কিন্তু ডিভাইস ড্রাইভার কিন্তু আমরা ইনস্টল করে দিই আমরা, ঠিক আছে, অটোমেটিক। কিছু জিনিস তো যারা প্রথম থেকে যখন লাগানো হয় তখন ইনস্টল করে দেয়, মানে একদম যখন সিস্টেম ম্যানুফ্যাকচার হয়। আর কিছু জিনিস আমরা যেগুলো যেরকম কিছু জিনিস আলাদা করে লাগাই, ধরুন না কোনো একটা, এই যে আমি যে পেন দিয়ে লিখছি, এটা পেন ট্যাব বলা, ঠিক আছে, এটা গ্রাফিক্স ট্যাবও বলা। তো গ্রাফিক্স ট্যাব দিয়ে একটা প্রশ্ন এসেছিল, কোন এই যে অনলাইনে এই যে আমাদের ডিজিটালি যদি কোনো ডিজাইন করতে হয় কোন জিনিস ব্যবহার করতে হয়, বলা হয় গ্রাফিক্স ট্যাব। এটা কথাটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, গ্রাফিক্স ট্যাব, পেন ট্যাব, নামগুলো বলে দিলাম। পেন ট্যাব, এটা দিয়ে প্রশ্ন 2016 এসেছিল, হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশনে দিয়েছিল। বাট এরকম প্রশ্ন দিতেই পারে, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতেই পারে। তো ডিভাইস ড্রাইভার, তাহলে প্রত্যেকটি হার্ডওয়্যার যখন আমাদের ইনস্টল করা হয়, তখন তার সঙ্গে কিন্তু মানে লাগানো যখন হয়, তখন সঙ্গে কিন্তু একটা ডিভাইস ড্রাইভার কিন্তু ইনস্টল হয়ে যায়। এবার গল্পটা কি দেখো, এই ডিভাইস ড্রাইভার ধরুন আমি বললাম, দুটো কথা বলবো, একটা কিবোর্ড বলছি, কিবোর্ড, আর একটা মনিটরের কথা বলছি। দুটোতে আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে গল্পটা ক্লিয়ার করি। তাহলে এটা হচ্ছে আমাদের মনিটর ধরে নাও, এটা হচ্ছে কিবোর্ড। এবার ধরে নাও কিবোর্ড দিয়ে কি হলো, কিবোর্ড দিয়ে আমি কিছু ইনপুট দিলাম, ভালো কথা, কোথায় কাকে দিলাম, আমি এই ইনপুটটা কিন্তু ডাইরেক্ট অপারেটিং সিস্টেম নেয় না। প্রথমে ইনপুটটা কোথায় আসে, প্রথমে ইনপুটটা আসে হচ্ছে আমাদের কিবোর্ডের যে ডিভাইস ড্রাইভারটা এক্ষুনি দেখালাম, কিবোর্ড ডিভাইস ড্রাইভার, ছোট করে লিখলাম, ডিডি লিখলাম। এবার এখান থেকে কোথায় আসে, একটু মিউট করে নাও যারা আনমিউট করেছো, কথা আমি বলি তারপরে আবার মিউট করতে বলবো। আসে কোথায়, এটা আসে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে, ভালো কথা। তাহলে কিবোর্ড থেকে, সুপ্রিয়া একটু আপনি একটু মিউট করে নিন একটুখানি। তো এই কিবোর্ডের যে ডিভাইস ড্রাইভার থেকে অপারেটিং সিস্টেমের কাছে আসে। অপারেটিং সিস্টেম যে ইনপুটটা দিলাম, তাহলে ইনপুটটা কোথায় গেল, এখন ওএস এর কাছে গেল। এবার ওএস কি করবে, এটা সিপিইউ কে দেবে। মেন আমাদের রাজাকে, সবকিছু কে কাজ করে, সবকিছু করে যে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হয়ে যাওয়ার পর যে কাজটা দিল, এই ইনপুটটা যাই করতে দিয়েছে ধরে নাও গেল, যাওয়ার পর কোথায় গেল, সিপিইউর কাছ থেকে এটা ফের ওএস কে দিল। ওএস কি করলো, এবার আমাদের মনিটরের যে ডিভাইস ড্রাইভার, আমি এমডিডি লিখলাম, মনিটরের ডিভাইস ড্রাইভারটা, সেই আউটপুটটা আমাদের কিন্তু দিলে, এখানে ও হবে, ইনপুট হবে না, কিন্তু এটা আউটপুট। সিপিইউ যখনই কোনো জিনিস দেয় সেটাকে আউটপুট বলা হয়। এটা ওএস দিল, ওএস এর মধ্যেই কিন্তু আমাদের একটা গল্প থাকে, এই কম্পাইলার কিন্তু ওএস এর মধ্যেই রয়েছে, হ্যাঁ, একে বলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলা হয়। হ্যাঁ, এই কম্পাইলার সিওএম লিখে দিলাম, এটা একটুখানি যদি বিস্তারিতভাবে লিখে দেয় কি বলা হয়, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এটা আবার 3 ধরনের গল্প আছে, একটু গল্পগুলো বলে দিই একটু একটু করে, তাহলে ক্লিয়ার হবে। একটাকে বলে কম্পাইলার, একটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটার, আর একটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। এগুলো কি বলা হয়, ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলা। এগুলো ওএস এর মধ্যেই আমাদের বাই ডিফল্ট আছে, সবকিছু এগুলো লাগানোই থাকে, কোনো অসুবিধা নেই। এই যে মোটামুটি যারা পড়েছো বা পড়ায়, তারা এটা আইডিয়া আছে, জাভার যে আমাদের যে কম্পাইলারটা, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, কিন্তু ওএস এর একটা পার্টি, এটা আমরা মোটামুটি জানি। যাই হোক, আমি ওকে ঢুকলাম না ওখানে। তো সেই আউটপুটটা আমাদের মনিটর ডিভাইসের কাছে দেওয়া হয়, সেখান থেকে কোথায় যায়, আমাদের মনিটরে যায়, সেটা ডিসপ্লে হওয়ার জন্য, সেই জিনিসটা গিয়ে ওখানে ডিসপ্লে হয়ে যায়। তো এই পুরো প্রসেস উইদাউট দ্য হেল্প অফ ডিভাইস ড্রাইভার কোনো কাজ কিন্তু অপারেটিং সিস্টেম একলা একলা করতে পারে না। এই যে কথাটা বলে, অপারেটিং সিস্টেম ইজ দ্য ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এই যে কথাটা বলি, এই যে হার্ডওয়্যার আর ইউজার, হার্ডওয়্যার আর ইউজারের জন্য এই যে কথাটা বলে দিই আমরা, এই যে হার্ডওয়্যার ধরে নাও, এটা হচ্ছে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যার আর ইউজার মানে আমরা, এর মাঝখানে ওএস আছে। এই কথাটা আমরা কিন্তু সবসময় ছবিতেও আমরা পড়েছি ছোটবেলা, বা যারা স্কুলে পড়ায় বা পড়িয়েছে, এই কথাটা কিন্তু খুব খুব নির্যাতন কথা, যে আমরা ওএস, ইউজার এবং হার্ডওয়্যারের মাঝখানে ওএস আছে। বাট ওএস এটা করছে কিভাবে,
ওএস তো শুনছে সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যাক্সেস করবে কি করে? উইথ দ্য হেল্প অফ ডিভাইস ড্রাইভার কিন্তু ওএস কিন্তু এই কাজগুলো করে। এই জন্য ডিভাইস ড্রাইভার থেকে একটা প্রশ্ন অলরেডি আসছে, আগের পার্টে আমি এটা দেখিয়েছিলাম, কিছু কিছু পার্ট যারা এসছে 10, 15, 10, 12 এরকম কোনো একটা পার্টে হয়তো আছে, একটা প্রশ্ন আছে, এটা দিয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ডিভাইস ড্রাইভার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখানে প্রশ্ন যদি আসে করা যেতে পারে। আর কোনো ডাউটস আছে বল? আর কোনো ডাউটস আছে? অ্যাড্রেস বার কি বলছি, অবভিয়াসলি অ্যাড্রেস, হ্যাঁ অবভিয়াসলি, কেন বলবো না, 1000 বার বলবো। দেখ 3 রকম বাসের কথা বললাম, হ্যাঁ একটু 3 বাসটা ফের বলি। অ্যাড্রেস বাস, এটা বোঝা যাচ্ছে দেখি, না যাচ্ছে, ঠিক আছে। অ্যাড্রেস বাসটা কি জিনিস বলি, দেখো ছবি দেখালে আমরা যখন আর্কিটেকচার যখন পড়া আর্কিটেকচারে ঢুকবো, যখন এই জিনিসগুলো একটু দেখিয়ে দেবো। দেখো আমাদের যে সিপিইউ রয়েছে, এই সিপিইউ রয়েছে, আর এখানে ধরে নাও আমাদের যে মেমোরি ইউনিটস থাকতে পারে, এটা মেমোরি এমইউ লিখলাম, আর ধরে নাও আইও ইউনিট, ইনপুট আউটপুট ইউনিট, ভালো কথা। এবার একটা তার আছে, তার দিয়ে জোড়া আছে, এই যে তারটা আঁকলাম এটা ধরে নাও অ্যাড্রেস বাস, এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল, বলা ইউএনআই ডাইরেকশনাল, ঠিক আছে। কেন ইউনিডিরেকশনাল? মানে একই দিকে যাচ্ছে, মানে সিপিইউ থেকে টুয়ার্ডস মেমোরি ইউনিট। এইবার গল্পটা হচ্ছে এই অ্যাড্রেস বাসের কাজটা কি, দেখো প্রত্যেকটা মেমোরি বা প্রত্যেকটা যে আইও ডিভাইসকে, আমাদের মোটামুটি একটা সিস্টেমে অনেকগুলো আইও ডিভাইস আছে, যেরকম দেখালাম কিবোর্ড, মাউস, হ্যাঁ সবকিছু মিলিয়ে আমি যদি ক্যামেরা যাবতীয় যা যা রয়েছে আমি যদি ধরে নিই, তো সেখানে আমাদের অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, আইও ডিভাইস, আইইউ লিখেছে, আইইউ। আর মেমোরির মধ্যে আমাদের কে রয়েছে, র্যাম রয়েছে, ধরে নাও আমাদের, হ্যাঁ আমাদের রম রয়েছে, আমাদের ক্যাশ রয়েছে, এরকম রয়েছে, আমাদের হার্ড ডিস্কও রয়েছে। যদি মেমোরি, টোটাল মেমোরি ইউনিটের কথা বলি, হার্ড ডিস্কও ধরে রয়েছে। সিপিইউ কথা বললাম যদিও বা, সিপিইউর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট কথা বললাম। এই প্রত্যেকটা যে ডিভাইসগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করবে কিভাবে? ইউনিকলি আইডেন্টিফাই কথাটার মানে কি, ওকে যেরকম আমাদের আধার নাম্বারে যে আধার কার্ড যে নাম্বারটা রয়েছে, ওই নাম্বার দিয়ে কিন্তু পার্টিকুলারলি সেই মানে মানুষটাকে আমরা চিনছি, কিন্তু আধার নাম্বার দিলে কিন্তু কাউকে চিনবো না। এই যে আপনাদের সবার ফোন নাম্বার, এই ফোন নাম্বারগুলো ইউনিক, আমি এই ফোন নাম্বার দিয়ে আপনাকেই পাবো। তো এই জিনিসটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা অ্যাড্রেস জেনারেট করে। কি জেনারেট করে? সিপিইউ সবসময় কি জেনারেট করে? অ্যাড্রেস জেনারেট করে তার ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তো এই যে অ্যাড্রেসটা জেনারেট করছে, হেক্সাডেসিমাল ফরম্যাটে জেনারেট করে। কি ফরম্যাটে জেনারেট করে? হেক্সাডেসিমাল ফরম্যাটে কিন্তু অ্যাড্রেস জেনারেট করে। এই অ্যাড্রেসগুলো দিয়ে সেই ডিভাইসগুলোকে, সেটা মেমোরি হোক কি আইও হোক, আইডেন্টিফাই করার জন্য। সিপিইউর মধ্যে কিন্তু হয় না, সিপিইউ থেকে বাইরে যায়। সিপিইউর মধ্যে এএলইউ রয়েছে, রেজিস্টার রয়েছে, হ্যাঁ কন্ট্রোল ইউনিট, এগুলো কিন্তু এর মধ্যে হয় না, মানে এর মধ্যে অ্যাড্রেসিং হয় না, যা হয় বাইরে। মানে সিপিইউ যেসব বাইরে যে ডিভাইসগুলোর সঙ্গে কমিউনিকেশন যদি করতে হয়, তখন তার জন্য অ্যাড্রেস জেনারেট করে। সেই অ্যাড্রেসটা কোন কোন তার দিয়ে যায়, যেই তার দিয়ে যায় তাকে বলা হয় অ্যাড্রেস বাস বলা হয়। হ্যাঁ, যেই তার দিয়ে যায়, যে তারটা রয়েছে আমরা যখন কোনো সিপিইউ যখন খোলা হয়, একটা মোটা বান্ডিলের তার থাকে, যেটাকে 100টা করে লাগানো থাকে, অনেকগুলো এরকম তার থাকে। ওই তারগুলোকে মাঝখানে একটা ক্লিপ থাকে, এরকম সাদা রঙের মুখের ক্লিপ থাকে, এই ক্লিপটা কি লাগিয়ে দেওয়া হয় মাদারবোর্ডের মধ্যে, লাগিয়ে দিই আমরা। এই যে লাগাচ্ছে, এই যে তারের যে ক্লিপটা, এটাকেই বলে অ্যাকচুয়ালি এই বাসগুলো বলা হয়। তো এই হচ্ছে অ্যাড্রেস বাস, যেখান থেকে অ্যাড্রেস যায় কোথায়, আমাদের মেমোরি বা আইও ডিভাইসে যায়। সেরকম ডেটা বাসও রয়েছে। ডেটা বাসের কথা কি হবে? এটা হচ্ছে বাই ডিরেকশনাল, কেন কি দুদিকেই আসে, সিপিইউ থেকে ডেটা বাইরে যাচ্ছে আর বাইরে থেকে ডেটা সিপিইউতে আসছে, এটাকে বলা হয় বাই ডিরেকশনাল বাস। তাহলে লিখে দিচ্ছি বাই ডিরেকশনাল। আর কন্ট্রোল বাস দিয়ে কন্ট্রোল সিগন্যাল যায়, সেটা কিন্তু দুটোই হতে পারে, ইউনি প্লাস বাই। আর কিছু সমস্যা আছে? আর কোনো সমস্যা কারোর নেই? ঠিক আছে, হ্যাঁ বলো 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 বলো। বলছি ইনপুট ইউনিটের মাধ্যম দিয়ে আমরা ইনপুট দিচ্ছি, তো ইনপুট ওখান থেকে বাইনারি কনভার্ট হচ্ছে, তো ওই বাইনারি কনভার্সনটা কি অপারেটিং সিস্টেম করে না ওটা ইনপুট ইউনিটের মধ্যেই? আমি বলছি এটাতে বড় ভালো প্রশ্ন। এই যে আমরা যে ইনপুটটা দিলাম, ভালো কথা, ইনপুটটা আমরা এবিসিডি করেছি। আমি এক্ষুনি একটা কথা বললাম না, ভালো করে দেখো কি কথা বলেছি, যে আমাদের ওএস এর মধ্যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর বলে একটা জিনিস থাকে। এটা কিন্তু প্রসেসর না, মানে কোনো হার্ডওয়্যার না, এটা পার্টকে বলে, পুরো ইউনিটটাকে বলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। তার মধ্যে আমাদের কম্পাইলার রয়েছে, ইন্টারপ্রিটার রয়েছে, আর অ্যাসেম্বলার রয়েছে। এবার একটা বড় প্রশ্ন এখান থেকে আমাদের ক্লিয়ার হবে, ছোটবেলায় আমরা কি পড়তাম, কম্পাইলারের মানে কি, বেসিক ডেফিনেশন অফ কম্পাইলার কি, আমরা কি বলতাম, হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করে অ্যান্ড ভাইস ভার্সা, তাই তো? হাই লেভেল থেকে লো লেভেল আর লো লেভেল থেকে হাই লেভেল, এটা তো কম্পাইলারের কাজ। সেম ইন্টারপ্রিটারও তাই কাজ করে, কিন্তু ওয়েটা আলাদা হয়।
কম্পাইলার সব একসাথে করতো, ইন্টারমিডিয়েট লাইন বাই লাইন করতো, আর এখানে অ্যাসেম্বলারও মোটামুটি সেটাই কাজ করছে। তো এই যে কথাটা বললাম, এই যে কম্পাইলার, ইন্টারমিডিয়েট, অ্যাসেম্বলার, এদের কাজে কি হাই থেকে লো, তাহলে এটা কে করছে? যখন যে ইনপুটটা তুমি পাচ্ছ, আমরা যে দিচ্ছি, এই আমাদের কোথায় আসছে? এই কিবোর্ডের ডিভাইস ড্রাইভার, সেখান থেকে অপারেটিং সিস্টেমের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসররা কি করে, এই কনভার্সনগুলো করে নিচ্ছে। হ্যাঁ, আমরা আলটিমেটলি দেখে এই যে লো লেভেলটা বলি, লো লেভেল কিন্তু বাইনারি না। সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা বলি, লো লেভেল ইজ নট আ বাইনারি। লো লেভেল মানে হচ্ছে এটাকে বলা হয় মেশিন কোড বলা হয়, যেটা প্রথমেই দেখালাম, এটাকে আমরা বাইনারি উডবি বলি, এটা মেশিন কোডে যায়। কিরকম দেখতে আমি বলছি, মোটামুটি এর জন্য একটু মাইক্রোপ্রসেসরের নলেজ থাকা দরকার। যদি মনে আছে, ছোটবেলায় পড়েছিলাম যে লিখতাম যে MOV A, B, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মানে এর ভ্যালু বিতে মুভ করছি, এটা যে মাইক্রোপ্রসেসরে লিখতাম। এর জন্য কিন্তু একটা পার্টিকুলার হেক্স কোড থাকতো, বা অপকোড বলা হয়, হেক্স কোড বলতো না, এটাকে বলা হয়, আমি লিখলাম ভুল, এটাকে অপকোড বলা হতো, অপকোড। এই অপকোডটার জন্য আমাদের একটা আলাদা করে পেজ দেওয়া হতো, এবং তার মধ্যে এই MOVর রেসপেক্টে একটা হেক্সাডেসিমাল কোড থাকতো। হেক্সাডেসিমাল কোড ধরে নাও B2 FH এরকম থাকতো, ওটা দেখে দেখে আমাদের কিন্তু আবার লিখতে হতো, লিখে আমরা মোটামুটি আবার ওটাকে চালাতাম। তো এই অবধি, মানে এই অবধি কনভার্ট কে করে দেয়? এরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসরই কিন্তু এই মেশিন কোডে কনভার্ট করে। এই মেশিন কোড থেকে, মেশিন কোডটা তো হেক্সাডেসিমাল ডিজিট, সেখান থেকে তো অটোমেটিক্যালি কোথায় চলে যাচ্ছে? বাইনারিতে চলে যাচ্ছে। কারণ হেক্সাডেসিমাল, আমরা এইটুকু আমরা এক্ষুনি দেখবো। এই বি মানে কি? বি মানে হচ্ছে আমাদের এ মানে 10, এটা 11, তাহলে 1101, আর 2 মানে হচ্ছে 0010। তাহলে এইটাই কিন্তু আমার কিন্তু সেই বাইনারিটা হয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি এটা বড় কথা, এই যে বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু বাইনারি না। বলে দিই, আমাদের সব ছোটবেলার যে বইগুলোতে লেখা আছে 11, 12 বা আরো ছোটবেলাতে, যে আমাদের লো লেভেলে করে দিচ্ছে, লো লেভেল মানে বাইনারি, একদমই না। স্পেসিফিক কথা যখন টিচার যখন হবে, তার মাইন্ডসেট স্পেসিফিক হওয়া দরকার, যে একদমই এটা লো লেভেল মানে কিন্তু বাইনারি না। লো লেভেল মানে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে। কখনো কোনো কম্পাইলার কিন্তু একটা সফটওয়্যার, সে তার যে কনভার্সন রেট হচ্ছে একদম এরকম হেক্সাডেসিমাল, এই যে হেক্স কোড বলা হয়। কখনো আমি বলি, কখনো যারা জাভা করেছো, যারা তারা মোটামুটি জাভা যখন আমরা রান করি, আমাদের ডট ক্লাস ফাইল আসে, যখন ডট জাভা ফাইল থেকে ডট ক্লাস ফাইলে কনভার্ট হয়, ওটাকে যদি রাইট ক্লিক করে যদি নোটপ্যাড দিয়ে খুলে দেখবে, একটা ভুলভাল একটা সিম্বল দেখাচ্ছে, এগুলো কিন্তু 0011 দেখাচ্ছে, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ হেক্স কোড, যে হেক্স কোডকে অটোমেটিক্যালি বাইনারিতে করে দেওয়া যায়। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউটস নেই তো? ঠিক আছে। এই নোটসটা আমি দিয়ে দেবো, আর যার একটা নোটসের প্রবলেম ছিল, বাদ বাকি কটা পাতা আছে, এটা পরে আসছি, আমি পরে আবার আসবো, কারণ ওটা নাম্বার সিস্টেমে কিছু পাতা আছে। তো নাম্বার সিস্টেমে শুরু করে তারপরে আমরা লাস্টে আবার ওখানে যাবো, ঠিক আছে? এই নোটসটা দিয়ে দেবো আমি। তো এই নোটসটা দেওয়ার পর কি আর কোনো বই লাগবে? যার একটা প্রশ্ন ছিল যে বই লাগবে কিনা, আর কি কোনো সমস্যা হচ্ছে? মানে এই নোটসটা এরকম যদি একটা নোটস দিয়ে দিই বা একটা রেকর্ডিং দিয়ে দেওয়ার পরে, আর কি বই লাগবে কোনোভাবে? আনমিউট করে বললে খুব খুশি হতাম। যাই হোক, তো চলে আসি একটু নাম্বার সিস্টেমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প, এটা একটু কথা বলতে হবে, এবং যে ইম্পর্টেন্ট বেস প্রশ্নগুলোর উপর কিন্তু এখান থেকে আসে। তো সেই সূত্রে আমাদের যে নাম্বার সিস্টেম, প্রথমে আগে কথা বলি, এই যে NS লেখা রয়েছে, নাম্বার সিস্টেম কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ওয়েটেড, একটাকে বলা হয় নন ওয়েটেড, ঠিক আছে? এই প্রশ্ন থেকে কিন্তু অনেক রকম কথা আসে, ওয়েটেড এবং নন ওয়েটেড মানে কি, ঠিক আছে? তো ওয়েটেড মানে যার একটা প্রত্যেকটা পজিশন ভ্যালু রয়েছে, নন ওয়েটেড মানে তার কোনো পজিশনের ভ্যালু নেই। এবার গল্পটা কি আমি বলি, ওয়েটেডের এক্সাম্পল আমি যদি দিই, ওয়েটেডের এক্সাম্পল হচ্ছে যেগুলো আমাদের নর্মাল নাম্বার সিস্টেম বলতে পারো, ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, একদম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের নন ওয়েটেড নাম্বার, যারা যারা প্রত্যেকটা একটা বেস ভ্যালু রয়েছে, মানে যে নাম্বারটা আমরা লিখবো তার একটা বেসের ভ্যালু রয়েছে, যেরকম দেখতো বেস 10 রয়েছে, বেস 2, বেস 8, বেস 16। মানে বেস 10 কেন? এখানে 10টা ডিজিট বলে বেস 10, এখানে দুটো বাইনারিতে দুটো থাকে বলে এটা বেস 2, অক্টালে 8টা থাকে বলে এটা বেস 8, এবং হেক্সাডেসিমালে থাকে হচ্ছে 16খানা থাকে বলে এটা বেস 16 বলা হয়। আর নন ওয়েটেড এর মধ্যে এক্সাম্পল কি আছে, আমরা যাবো অ্যাসকি কোড, ইউনিকোড, EBCI কোড, এর দিয়ে অনেক প্রশ্ন এসছে।
হ্যাঁ, এইগুলো গ্রে কোড এবং XS3 কোড এইগুলো কিন্তু আমাদের নন ওয়েটেড, পরবর্তীকালে আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। BCD কোডই হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ নন ওয়েটেড গল্প, ঠিক আছে। তো চলে আসি গল্পের মধ্যে একটুখানি কথা বলবো, পরে গিয়ে আমরা দেখবো, অনেক অসুবিধা নেই। তো আমাদের তাহলে বাইনারি যে গল্পটা প্রত্যেকটা জায়গায় দেখবো, ডেসিমালে 10টা বিট বলে তার বেস বা র্যাডিক্সও বলা হয়, এই যে দেখা যায় বেস 10 এটাকে র্যাডিক্সও বলতে পারো। তো এগুলো 10টা ডিজিট আছে, 0 থেকে 9 বলে 10, এটা নর্মালি আমরা জানি। আর বাইনারি মানে হচ্ছে 0 আর 1, 0 কে বলা হয় লো ভোল্টেজ আর 1 কে বলা হয় হাই ভোল্টেজ, এই হচ্ছে বিষয়বস্তুর ব্যাপার। তো এটাকে আমরা দুটো বিট আছে বলে, মানে 0 আর 1, 2 বিটস আর দেয়ার, এই জন্য আমরা বেস 2 হয়ে যাচ্ছে। এগুলো সিঙ্গেলকে বিট বলা হয়, ঠিক আছে, মানে 0 একটা ইন্ডিভিজুয়াল বিট, 1 একটা ইন্ডিভিজুয়াল বিট, ব্যাস হয়ে গেল। আর অক্টালে যে 0 থেকে 8 আছে, ভালো কথা। আর হেক্সাডেসিমালে 0 থেকে 16, মানে এবার বুঝতে হবে যে এই যে ABCD, A হচ্ছে 10, B11, এগুলো একটু মাথায় রাখতে হবে। C12, D13, E14 আর F হচ্ছে 15, টোটাল 16খানা নাম্বার বলতে বেস 16 হয়। তো প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেম কিন্তু কনভার্সন করা যেতে পারে। তো সেই কনভার্সনগুলোকে নিয়ে একটু কথা বলবো। আর এগুলো মোটামুটি কেন আমাদের ইম্পর্টেন্স, মানে আমরা কম্পিউটিং পার্সোনাল ইউজ করি, তো এটা কোনো অসুবিধা নেই। তো এবার যে মেন প্রশ্নে চলে আসি, কনভার্সনগুলো করবো করে তার একটা আইডিয়া এখান থেকে জাস্ট দেখে নেবো। মোটামুটি সবার একটু আইডিয়া জানা আছে, বা আমার প্লেলিস্টেও দেখো, যারা দেখোনি তাদের জন্য একবার এটা মেনলি বলছি। তো আমাদের যে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করার যে বেসিক টেকনিক, আমি শর্টকাট ইউজ করি, বাকি তো ভাগ করা মেথডও আছে। আমি সবসময় কি বলি যে আমাদের টেবিলটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে লেখা শুরু করবো, মানে ডান দিক থেকে বাঁ দিকে যাবো। তো এইভাবে মাথায় মাথায় তার পাওয়ারগুলোকে লিখবো এইভাবে। হ্যাঁ, কতটা লিখবো এটা যে লেখা শেখালাম। 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, বা এটা যদি না লিখতে হয় তাহলে কি করে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 পাবে, 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 4 পাবে, 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 8 পাবে, 8 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 16। এইভাবে লিখবে কতটা, জাস্ট 52 থেকে এক ধাপ বেশি অবধি। দেখো 52 থেকে এক ধাপ বেশি হচ্ছে 64, মানে এই টেবিল যেরকম ভাবে এগাবে, তো 52 থেকে এক ধাপ বেশি কি হবে আমাদের, কিন্তু 62ই হবে। তারা একটু কালিটা মুছে দিই। এই হচ্ছে ব্যাপার। তো 52 তে এক ধাপ বেশি কি 64 আসবে, ভালো কথা। তো 64 অব্দি লিখবে, এবার পড়া লিখবে না। এবার দেখো কি হবে, যখন গল্প হয়ে গেল, এবার তোমরা কি করবে, প্রথমে দেখবে যে 52 থেকে নিয়ারেস্ট ইকুয়াল বা আমাদের ছোট কে নাম্বার আছে। নিয়ারেস্ট ইকুয়াল কথা মানে হচ্ছে নয় ইকুয়াল না ইকুয়াল থেকে ছোট। তাহলে এই টেবিলটা যে লিখলে তার থেকে 52 তো প্রথমত প্রেজেন্ট নেই, তার থেকে ছোট কি আছে 32 আছে। তো লিখে মাইনাস করবে, করলে কি পাবে 20 পাবে, আর 52 এই 32 তলায় 1 বসিয়ে দিলে হয়ে গেল। এবার 20 যে দেখতে পাচ্ছ, 20 থেকে আবার কি করলে 16 আমি এখানে মাইনাস করলাম। কেন? আমাদের 20 থেকে নিয়ার অ্যাবাউট ইকুয়াল কে আছে, হয় ইকুয়াল বা ছোট হচ্ছে 16 রয়েছে। তো সেই সূত্রে 16 কে লিখে আমি মাইনাস করলাম, করে পেলাম 4, আর 16 এর তলায় 1 বসিয়ে দিলাম। তো 4 তো ডাইরেক্টলি প্রেজেন্ট রয়েছে বলে এখানে 4 এর তলায় 1 বসিয়ে দাও, আর এখানে 4 দিয়ে মাইনাস করলে কি থাকবে, 4 - 4 হয়ে যাবে 0। তার মানে এখানে কাজ শেষ করে দেবো। তাহলে এই যে 1 1 1 লিখলাম, মাঝখানে খালি জায়গাগুলো যেগুলো ছিল সেগুলোতে 0 বসিয়ে দাও। তো 0 বসিয়ে দেওয়ার পর যেটা পেলে, এটা কিন্তু একটা 52 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার, ঠিক আছে। তো এই প্রশ্নটা এখানে আরেকভাবে করেছি, আরেকটা রয়েছে দেখো সিম্পল, যেখানে আমাদের এই হচ্ছে কনসেপ্ট, এখানে 211 আছে। তাহলে আমি কি করবো, দেখো 1 × 2 করলে 2, 4, 8 মাল্টিপ্লাই কর, প্রিভিয়াস এর সঙ্গে মাল্টিপ্লাই করলে পরেরটা পাবে, 4 এর 2 এর 8 এর সাথে মাল্টিপ্লাই করলে 16 পাবে, এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 32 পাবে, এর সাথে মাল্টিপ্লাই করলে 64 পাবে, করলে 128, ওর থেকে এক ধাপ বেশি 256। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা আমাদের এগিয়ে এগিয়ে চললো, ভালো কথা হয়ে গেল। এইবার বড় প্রশ্ন কি, আমাদের যে 211টা রয়েছে দেখলাম নিয়ার অ্যাবাউট ইকুয়াল, হ্যাঁ, বা ওর থেকে ছোট কে আছে, নিয়ার অ্যাবাউট ইকুয়াল মানে ছোট বা ইকুয়াল। দেখলাম 211 এই সিরিজের মধ্যে আমার কেউ তো নেই, 128 ছোট আছে। তো ওখানে লিখে মাইনাস করো, আর 100 তলায় 1 বসিয়ে দাও, বাকি পড়ে রইলো 83। এবার দেখবো 83 তো প্রেজেন্ট নেই, তার থেকে ছোট বা ইকুয়াল কে আছে, ছোট তো হচ্ছে 64, তার থেকে একদম নিয়ারেস্ট ছোট, নিয়ার অ্যাবাউট ইকুয়াল কথাটার মানে হচ্ছে কি একদম তার থেকে পরের ধাপে কে ছোট রয়েছে। 64 লেখো, মাইনাস করে 19, ঠিক আছে, ভালো কথা। তো এখানে 1 লিখলাম। তো এই 19 যে গল্পটা, সেখান থেকে আবার যখন 16 আমি কি করলাম, তার তলায় 16 লিখলাম, লিখে যেটা পড়ে রইলো যেটা 3 রয়েছে, 3 তো নিয়েছে নেই, তো নিয়ার অ্যাবাউট ইকুয়াল 2 আছে, 2 এর তলায় 1 লিখলাম, 1 এর তলায়। এটা শর্টকাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখনই এই ভাগ প্রক্রিয়ায় যাবো না, অনেক সময় ভুল হতে পারে বা সময় লাগতে পারে। আমি মনে করি এটা খুব নিমেষের মধ্যে কিন্তু এই জিনিসগুলো চট করে দেওয়া যায়। এই যে ভাগ প্রক্রিয়া হচ্ছে, এটা 2 দিয়ে ভাগ করো, আমি এটাও দেখিয়ে দিলাম। 2 × 10 হবে হচ্ছে তোমার 20, রিমাইন্ডার 0 হলো। 2 × 5 10, রিমাইন্ডার 0 হলো। 2 × 2 4, রিমাইন্ডার 1 হয়ে গেল। তো এটা অনেক সময় কি আমাদের করতে একটুখানি সমস্যা হলেও হতে পারে, আমি মনে করি পার্সোনাল ব্যাপার আমার, কিন্তু আমি মনে করি ওটাতে করলে সময়টা একটুখানি অনেকটা ইজিলি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে বাইনারি হলো। তাহলে বাইনারি থেকে ডেসিমালে করার পদ্ধতি কি, একদম দেখো খুব ইজিলি ব্যাপার। আমি এটা মুছে দিই আগে।
এই হচ্ছে ব্যাপারটা। দেখো রয়েছে কি আমাদের এই গল্প, মানে এই নাম এই দিয়েছে বাইনারিতে দিয়েছে, এবার ডেসিমালে করবো। আমরা কি করব, প্রথমে নাম্বারগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখে নেবে, এইভাবে লিখে নিয়েছো, ভালো কথা। একদম শুরু করবে আমাদের ডান দিক দিয়ে শুরু করবে, 1 লিখবে, গুণ করবে 2, 2 গুণ করতে হবে, 2 পাবে, 2 গুণ করলে 4 পাবে, 2 গুণ করলে 8 পাবে, এবার লিখে দেবে, লিখে দেওয়া হয়ে গেল। এবার যাদের তলায় 1 আছে সেগুলোকে যোগ করে নাও, সিম্পল চোখ বুঝে এগুলোকে যোগ করে কি পাবে, 45 পেয়ে গেল, হয়ে গেল। তারপরেরটা দেখো যদি পয়েন্ট থাকে তো কি হবে, এবার বড় প্রশ্ন। দেখো পয়েন্টের দুভাগ করে নাও, ঠিক আছে। তাহলে পয়েন্টের এই যে দেখতে পাচ্ছ আমাদের লেফট হ্যান্ড সাইড বলা হয়, এটা আলাদা করে দাও, আর রাইট হ্যান্ড সাইডকে আলাদা করে নাও, ঠিক আছে, হয়ে গেল। এবার বড় প্রশ্ন, আমি এই ডেসিমালে পয়েন্ট থাকলে কি হয় সেটা আমি দেখাবো, ওই আগের নোটসে রয়েছে, ওটা গিয়ে দেখাবো আমি। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো আমরা যখন এই এলএইচএস কে যখন সলভ করব, কিভাবে করব দেখো, আমি প্রথমে বললাম নাম্বারগুলোকে একটুখানি একই পদ্ধতি একটু ফাঁক ফাঁক করে লিখে নেবে, উপরে 1 2 4 8 লেখো, যার তলায় 1 আছে সেগুলোকে যোগ করে দাও, অ্যান্সার পেয়ে গেল, হয়ে গেল। এইবার যেটা বাকি পোর্শনে পড়ে রয়েছে, দেখো পয়েন্টের তোমার ডান দিকে যেটা পড়ে রয়েছে সেটা আমি কি করব, চোখ বুঝে 1 × 2⁻⁻1 দিয়ে শুরু করব, 0 ইন্টু মানে প্রত্যেকটা ডিজিটকে তার সাথে 2 এর পাওয়ারে -1 লিখে নেবে। প্রথমে শুরু করবে দেখো একদম, এটা কিন্তু শুরু করবো কি দিয়ে, এটা একদম লেফট টু রাইট শুরু করছি কিন্তু, মানে আমার এই পারেরটা গেছে হচ্ছে আমাদের এইদিকে যায়, রাইট টু লেফটে হয় আমরা যখন টেবিলটা লিখি, আর এইদিকে হয় লেফট টু রাইটে আমরা লিখছি। প্রথমে যে ফার্স্ট যে ডিজিটটা রয়েছে তার সাথে 2⁻⁻1 লিখছি, সেকেন্ড ডিজিটের সাথে আমি 2⁻2 লিখছি, এইভাবে লিখে দেবে। যেইগুলোর সঙ্গে 0 মাল্টিপ্লাই করা সেগুলো দরকার নেই, তাহলে এগুলোকে অমিট করে দাও, তো এগুলো দরকার নেই আমার। তো যেগুলো 1 আছে সেগুলো শুধু লেখো, তার মানে কি 2⁻1 হচ্ছে 1/2 হয়, এটা -1 মানে 2টা নিচে চলে আসবে। এবার এটা দেখো 2⁻³ মানে কি 1/2⁻3, এটা যখন তোমরা করে যখন এক্সিকিউট করবে অ্যান্সার পাবে 0.65 পাবে। এবার তার সঙ্গে যখন তোমরা করবে তখন এইটা কিন্তু অ্যান্সার চলে আসবে 13.625, কিন্তু তোমার অ্যান্সার এখান থেকে চলে আসবে। এটা খুব সোজা জিনিস, মোটামুটি এখান থেকে দেখলে কিন্তু হয়ে যায়। এবার চলে গেলাম পরের পার্টে। তো পরের পার্টে আমাদের এখানে রয়েছে হচ্ছে অক্টাল থেকে, খুব সোজা জিনিস, এগুলো চট করে হয়ে যাবে। অক্টাল থেকে বাইনারি কনভার্সন করার কি টেকনিক আছে, প্রথমত যদি চাও এই টেবিলটাকে মাথায় রাখতে পারো। মানে এটার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোনো বিট, যেরকম আমাদের অক্টালে কি থাকে 0 থেকে 7 দেখতে পাচ্ছ, এতগুলো আমাদের কিন্তু সংখ্যা আছে অক্টালে, 0 থেকে 7 এতগুলো সংখ্যা আছে। তো আমরা প্রত্যেকটি সংখ্যাকে 3 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করেছি, প্রত্যেকটি সংখ্যাকে 3 বিট বাইনারি। তাহলে 0কে 000, এটা 001 010 011, এইভাবে আমরা প্রত্যেকটি 0 থেকে 7কে এটা মাথায় যদি রাখতে পারো খুব কোনো অসুবিধা নেই, হয়ে গেল, ভালো কথা। এইবার আমাদের 72 আমরা অক্টালে আছে, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। 7কে আলাদা করে করবো, 2কে আলাদা করে করবো। 7 এর 3 বিট বাইনারি হচ্ছে 111, 2 এর হচ্ছে 010, হয়ে গেল, গল্প শেষ। এবার আমরা এটাকে 100তে লিখে দেবো, এই হচ্ছে অ্যান্সার, হয়ে যাবে। এবার পয়েন্ট থাকলে কি হবে সেটা দেখাবো আমি। অনেক সময় প্রশ্ন কিন্তু এত সিম্পল দেবে না, প্রশ্ন পয়েন্টে আসবে। আমার ওই পয়েন্টের কোশ্চেনটা ওই নোটসে আছে, আমি এটা প্রথমে আগে বেসটা ক্লিয়ার করে দিই, যাদের আছে তো ভালো, যাদের নেই একবার বলে দিই, বলে আমি ওই নোটসটাই যাবো। আমাদের মেন কিন্তু পয়েন্ট নিয়ে খেলা হবে, যা দেবে খেলতে দেবে পয়েন্ট নিয়ে, নর্মাল এগুলো আসবে না, কোনোভাবেই আসবে না। বাট এটা দিয়ে বেস ক্লিয়ার হচ্ছে, মানে এটা না জানলে ওটা যেতে পারবো না, ভালো কথা। পরে একটা এক্সাম্পল দেখো, 57 আছে, ভালো কথা, 57, তাহলে 5 এখানে 7 লিখেছি, তাহলে 5কে ইন্ডিভিজুয়াল 3 বিটে করলাম, 7কে ইন্ডিভিজুয়াল 3 বিটে করে 100তে লিখে দিলাম। 5 এর ইন্ডিভিজুয়াল 3 বিট হচ্ছে 101, 7 হচ্ছে 111, আবার টেবিলে লেখা আছে, হ্যাঁ টেবিলটায় লেখা রয়েছে। এবার যদি বলি টেবিলটা স্যার মুখস্থ করতে হবে, আর যদি মুখস্থ না করতে হয় কি করতে হয় দেখো, আমি এটাও টেকনিক বলে দিচ্ছি। আমাদের টেবিলে তিনটে কলম আছে, ধরে নাও এই যে এটাকে ধরে নাও কলম 1, এটা কলম 2 দেখতে পাচ্ছ, এটা কলম 3। তো শুরু করবো আমি কলম 1-এ ফিল করা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 করে পুরো অবধি করে দেবো, হয়ে গেল। তারপরে করবো কি 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, হয়ে গেল। তারপরে দেখো 4টে 0 4টে 1, এই হচ্ছে গল্প। এইভাবে কিন্তু তোমার টেবিলটা না বুঝে একদম ব্লাইন্ড ফিল করতে পারো, যদি মনে হয় ফিল করবে এরকম ভাবে করতে পারো, করে দেখে দেখে করতে পারো। বাট আমি বলবো এত সময় দেবে না, এই যে 2 মাস হাতে আছে, এই কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অক্টালের জন্য একটা 3 বিটে, এরপর হেক্সাডেসিমাল দেখাবো ওটা 4 বিটে, ওটা মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো করা যাবে না। কেন কি আমি এটুকু বলে দিই, এখান থেকে আমাদের টোটাল 60খানা প্রশ্ন থাকবে, আর বলেছে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট আমাদের দিচ্ছে, 60টা প্রশ্ন 90 মিনিটে করতে হবে। তা মোটামুটি একটা আইডিয়া আমার রাখতে হবে যে কত মিনিট দেওয়া যেতে পারে। 1 মিনিট হলে 60 হয়ে গেল, তা 1.5 মিনিট করে, মানে এক একটা প্রশ্ন আমার 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড হচ্ছে এক একটা প্রশ্ন করার সময়। তো এক একটা প্রশ্ন যদি আমি 1.5 মিনিট সময় পাই, তাহলে আমাকে যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু এগুলো আমরা ওই টেবিল করে করতে গেলেই সময় চলে যাবে। আর এমন ওরা যে পরীক্ষাটা নেবে, তো সেরকম ব্যাপারে ওরা কিন্তু বুকলেট আগে ছুটতে দেবে না,
আর ঠিক সময় না হলে যে বেল পড়বে বুকলেট ছিঁড়বে, এরকম না যে তুমি বুকলেটটা আগে ছিঁড়ে পেছনে টেবিল ফেবিল বানিয়ে রেখে দিয়েছো জাস্ট দেখবে আর করবে, ওসব করে অ্যালাউ করে না। আমি দেখেছি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাগুলো এরকম করে যে ওরা কিন্তু অ্যালাউ করে না, ওরা ঠিক যেই সময়টা থাকবে সেই সময় বলবে বুকলেটটা আবার খুলো, তার আগে যা যা ওএমআর শিট ফিলিং করা ওটা করে নাও, ওসব হয়ে যাবে, ঠিক সময় খুললেই বুকলেট খুলতে দেবে। এই জন্য কিন্তু 1.5 মিনিট সময় পাবে একটা প্রশ্ন করার, মাথায় রাখতে প্রথম দিন থেকে 1.5 মিনিটে আমাদের নামাতে হবে একটা প্রশ্ন, যাই ভাবনা 1.5 মিনিট সময় হাতে। 1.5 মিনিট কিন্তু অনেক, একদম খারাপ না বলবো, 1.5 মিনিট অনেক দিচ্ছে। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে গেলাম। এবার হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালের গল্পে কি আসছে। তো বাইনারি থেকে অক্টাল গল্প হচ্ছে একই ব্যাপার, যে বিটটা এরকম দেওয়া থাকবে, যে মানে প্রশ্নতে যা জিনিসটা এরকম দিল সেইটাকে আমরা দেখে দেখে তলায় একটু ফাঁক ফাঁক করে লিখে নিই। দেখো দেখে নিয়েছি। তারপর আমরা কি করবো, এটা খুব ইম্পর্টেন্ট কথা, রাইট থেকে লেফটে 3 করে পেয়ারিং করবো। এই যে 3 বিট পেয়ারিং করেছি, এখানে 3 বিট পেয়ারিং করেছি, বা 3 বিট করে পেয়ারিং করার পর তোমার টেবিল লাগবে না কেন, দেখো এই ক্ষেত্রে টেবিলটা তোমার লাগবে না, কারণ আমি একটা কারণ দেখাচ্ছি। কেন কি আমরা কি করবো, জাস্ট মাথায় মাথায় 4 to 1 করে লিখে, দেখো 4 to 1 এরকম লিখে নাও, প্রত্যেকটা জায়গায় 4 to 1 লেখা আছে, যেই যেই নাম্বারের তলায় 1 আছে সেগুলোকে তার সাথে যোগ করে দাও। তো এখানে হচ্ছে শুধু 2 এর তলায় 1 তাই 2 লিখে দিয়েছি, এখানে দেখো 4 আর 1 এর তলায় 1 আছে তাই যেখানে 5 লিখে দিই, তাহলে অ্যান্সার কি হলো 52 ইন বেস 8। এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। এর পরের প্রশ্ন চলে আসলাম, এটাই করতে হবে একইভাবে আমাদের অক্টালে। এবার আমরা কি করবো, 3 বিট করে পেয়ারিং করে নাও, কোথায় করবে, বাঁ দিকে, ডান দিক থেকে শুরু করবে, বাঁ দিকে যাবে, 3 বিট হয়ে গেল, 1 3 2 কমপ্লিট হয়ে গেল। এবার 3 বিটের মাথায় মাথায় লিখে দাও 4 to 1 লিখেছো, যেখানে যেখানে 1 দেখো, এখানে শুধু এখানে 1 তাই এখানে 2 হয়েছে, এখানে দুটোতে 1 আছে, এটাতে যোগ করে দাও, 2 + 1 কি হয়ে যায় 3 হয়ে গেছে, আর এখানে শুধু 1 এর তলায় 1 তাই 1 হয়ে গেছে। শর্টকাটে করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, সময় কিন্তু দেওয়া যাবে না, এগুলো পয়েন্টেও দিতে পারে, পয়েন্টটা কিরকম হবে আমি দেখাবো পরে। এবার চলে আসলাম হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারি কনভার্সন। হেক্সাডেসিমাল বাইনারি কনভার্সন কিরকম ভাবে করবো যেটা এখন রয়েছে এখানে বিএ, এটা যেটা আমাদের হেক্সাডেসিমাল নাম্বারে রয়েছে। এবার করতে গেলে কি, হেক্সাডেসিমাল কথাটার মানে হচ্ছে প্রত্যেকটি যে হেক্সাডেসিমাল ডিজিটকে আমাদের 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। সেই টেবিলটা দেখো পাশে রেখেছি, একই গল্প একইভাবে করেছি আমরা। 3টের জন্য তো বুঝে গেছিলাম, একটা 0 একটা 1 করে করবে, আর তারপর 2টো 0 2টো 1, তারপরে 4টে 0 4টে 1, এবার 8টা 0 8টা 1 করে দেবে। করার পর এবার নালে মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটি হেক্সাডেসিমালের ডিজিটের 4 বিট বাইনারি মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ রাখতে পারো তো খুব ভালো কথা, একবার দুবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা মনে মনে করেও করে দিতে পারো। 4 বিটে রিপ্রেজেন্ট করবে, এই যে 8421 কনসেপ্ট লিখবে, মনে মনে করলেও হয়ে যাবে। যাই হোক, আমি বলে দেবো কি করে করতে হবে। বি এ রয়েছে, ভাগ করে লিখলাম, এ কে 4 বিট, এ মানে 10, মনে মনে ভাবো, এ মানে 10, এ মানে কি 10, তাহলে 10 মানে কি 8 এর তলায় 1 বসাও আর 2 এর তলায় 1 বসাও, বাকি 0 বসিয়ে দাও, তাহলে এ পেয়ে গেলে। বি মানে কি 11, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতেই হবে। 11 মানে কি 8 এর তলায় 1 বসাও, 2 এর তলায় 1 বসাও, 1 এর তলায় 1 বসাও, মাঝখানে 0 বসিয়ে দাও, ফাঁকা জায়গায় 0, তাহলে পেয়ে গেলে কি আমাদের হেক্সাডেসিমাল হয়ে গেল, মানে বাইনারিতে চলে আসলো। সেম এইভাবে 67 কেও তাই করেছি, 7 কে 4 বিটে করেছি, দেখো 7 মানে কি 4 to 1, সবসময় এরকম 1 বসিয়ে দাও, আর 6 মানে কি 4 to 0 হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু সিম্পলি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতে পারি। এর অপোজিটটা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে উল্টোটা, আমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল। এর গল্পে কি হবে, এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, এইটাকে আমাদের করতে হবে আমাদের হেক্সাডেসিমাল। কি করবে, একটু ফাঁকা ফাঁকা করে লিখে ফেলবে নিচে। আমাদের সেম রাইট টু লেফটে আমাদের 4 বিট, আগে 3 ছিল এখন 4 হয়ে গেছে, 4 বিটে পেয়ারিং করলাম। কি করলাম, 4 বিট পেয়ারিং করে দিলাম, ভালো কথা। এখানে 5 হয়ে গেল, দেখো কেন 5 কি হলো, 8421 করো, মাথায় লিখে দাও। এখানে 4 এর তলায় 1, 1 এর তলায় 1 যোগ করলে কি হয় 5 হয়, এখানে কি হয় 8421, তাহলে 821 কি হয় 11 হয়, 11 মানে কি হয় বি হয়, তাহলে B6 অ্যান্সার হয়ে গেল। ওটাই ওর অপোজিটটা করেছি, আগে যেটা করলাম এটারই অপোজিট। এখানেও তাই, দেখো যা লেখা আছে। এবার বলো প্রশ্ন হবে, বলে স্যার এখানে 4 এখানে 2 6, মানে আমার 4 বিটের পেয়ারিং হলো, ভালো কথা। তবে দুটো পড়ে থাকলে সামনে দুটো 0 বসিয়ে দেবে, এইভাবে পেয়ারিং হয়ে গেল। তাহলে এটা মানে হচ্ছে 2, কেন 2 এর তলায় তোমার 1 আছে, আর এটা মানে হচ্ছে 8 + 4 + 1, 8 + 4 হচ্ছে 12 + 1 13, 13 মানে হচ্ছে ডি, দেখো লেখা রয়েছে, এই যে দেখো 13 মানে ডি, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। এবারের পরের টেকনিকটা চলে গেলাম। অনেক মানুষ এটাকে অনেক টাফ করে, বাট আমি সোজা করে বলি এটা করার গল্প, যে এই যে আমাদের যখনই আমাদের বেসিকটা হয়ে গেল, মানে সব জিনিস থেকে বাইনারি, বাইনারি থেকে যে কোনো জিনিস, এবার যখন বাকিগুলো রয়েছে, মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই যে বাদ বাকি যেখানে বাইনারি কোনো গল্প আর নেই, তখন আমরা কি করি, একটা পদ্ধতি বলে দিই সব থেকে ইজিলি তাড়াতাড়ি করার জন্য, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করার জন্য যদি হয়, তাহলে বলছি ইন্টারমিডিয়েট বাইনারিকে ব্যবহার করো। 1.5 মিনিটে হয়ে যাবে, আমি কথা দিলাম।
যে 1.5 মিনিট সময় দেওয়া হয়েছে সেই 1.5 মিনিটের কমে হয়ে যাবে এটা। যদি এই 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে গুণ করো, 16 দিয়ে ভাগ করো, 16 দিয়ে গুণ করে আরো টেকনিকগুলো যেটা আমি একদমই পছন্দ করি না, করাইও না কাউকে, তো ওটা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এটার সব থেকে ইজি টেকনিক হচ্ছে আমাদের অক্টাল থেকে আমরা যে কোনো, সে অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, ডেসিমাল হোক, আমাদের ইন্টারমিডিয়েট আমরা বাইনারিকে ব্যবহার করব। সেখানে গল্পটা হচ্ছে যে ধরনের অক্টাল দেওয়া রয়েছে আমরা নিয়ে যাব কোথায়, ডেসিমালে নিয়ে যাব। তো 2 আর 7 অ্যাজ রেসপেক্টিভলি আমি কি করলাম, 2 এর আমাদের 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে 1 1 1, আর এই 2 কে আমাদের 3 বিটে, মানে 7 কে 3 বিটে করলাম, 2 কে আমরা 3 বিটে করলাম। সেটা টেবিলের সাহায্যে করতে পারো বা নিজে জানলেন যে করে নিতে পারো। এবার করার পর কি হবে, এটাকে তলায় একটু মনে মনে লিখে ফেলো। লিখে ধরতে হবে না মাথায় মাথায়, তখন পরীক্ষা হলে তো অত কিছু করবে না, আমি বোঝানোর জন্য খুলে খুলে বুঝেছি। তোমরা মাথায় মাথায় এরকম লিখে দেবে, যেরকম চুপ চট করে রাফ ওয়াকে 1 2 4 8 16, ব্যাস। তাহলে কি কি যোগ করবে, 16 যোগ করলে 4 করবে, 2 করবে, 1 করবে, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। 16 + 4 20 আর 23 হয়ে গেল, একদম তাড়াতাড়ি। এখন এটাকে 8 দিয়ে 10 দিয়ে গুণ করলে ভাগ করতে গেলে অনেক সময় লেগে যাবে, এখানে ভাগের গল্প থাকবে, তো অত কনসেপ্টে যাবে না। একদম অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে একদম ডেসিমালে নিয়ে চলে আসবে, ইজি হবে। দেখো 51 আছে, তাহলে 5 কে আর 1 কে করে নাও, ইজিলি করে নিয়েছো। 1 হচ্ছে 3 বিটে 0 0 1, এটা 1 1 0, গল্প শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তারপর কি করব, এই জিনিসটাকে মাথায় মাথায় লিখে নাও, 1 2 4 8 16 32 হয়ে গেল। এবার যেগুলো তাহলে 1 সেগুলো প্লাস করে দাও, 32 আমি হাইলাইটার করে দিচ্ছি, 32 + 8 + 1, দেখো 32 + 8 হচ্ছে 40 + 1 হচ্ছে 41। কি মুখোমুখি দেখো, এই পর্যন্ত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এইগুলো তাড়াতাড়ি হবে কেন, কারণ কি এই টেকনিকটা যদি ব্যবহার করা যায়, আর কিছু ব্যাপার নেই। এবার রয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে, এবার অক্টাল উল্টোটা করব। তো এবার গল্প ডেসিমাল থেকে, তো ডেসিমালে দেখো 71, তো ডেসিমালে যখন 71 এর কথা বলছি তখন কি হবে, সিম্পল আমাদের সেম কনসেপ্ট। প্রথমে এটা আমি উপরে মুছে দিয়েছি, তার আগে লিখে দিই। প্রথমে আগে কি করব, আমরা সেই টেবিলটা ফলো করব, 1 2 4 8 16 32 64 128 এই অবধি লিখে রেখেছি, ভালো কথা। আমরা জানি 71 এর নিয়ারেস্ট ছোট কে আছে, 64, তাই 64 এ 1 বসিয়েছি, ভালো কথা। মাইনাস করে দেখো 7 পড়ে থাকবে। 7 মানে কি, এই যে 4 এর তলায় 1 বসাবে, 2 এর তলায় আর 1 এর তলায়, হয়ে গেছে। তাহলে বাদ বাকি যা খালি জায়গায় 0 বসিয়ে দাও। এবার কি করবে, 3 বিটে পেয়ারিং করে নাও। এই 3 বিটকে পেয়ারিং করো ফ্রম দ্য রাইট টু লেফট বলেছি, 3 বিটে পেয়ারিং করো, 3 বিটে পেয়ারিং করে অ্যান্সার কি হবে, 107 হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, খরচাই হলো না। এবার দেখো 92 রয়েছে, সেম অ্যাপ্রোচ আমরা ফলো করবো। সেখানে আমরা কি হবে, এরকম 92 কে প্রথমে আমরা এরকম ভেঙে দেবো। প্রথমে একই জিনিসটাকে লিখে নেবে উপরে, আমি এটা মুছে দিয়েছি যদিও বা, 1 2 4 8 16 32 64 128 অবধি রাখো, কারণ কি আমরা বলছি 92 থেকে এক ধাপ বেশি, 128 ঠিক আছে। তো তার থেকে নিয়ারেস্ট ছোট কি আছে, 64, তার তলায় 1 বসিয়েছো, খুব ভালো কাজ করেছো। মাইনাস করলে 28 পাবে, 28 মানে 16 তার নিয়ারেস্ট ছোট, তাহলে 1 বসিয়েছো। মাইনাস করলে কি পাবো, 12 পাবো। 12 মানে এখানে 4 এর তলায় 1 বসিয়েছি, ভালো কথা, সরি 8 এর তলায় 1 বসিয়েছি, তো 8 মাইনাস করলে 4 পাবো, তো 4 এর তলায় 1, তাহলে এই হচ্ছে 4টে 1 পেলাম। বাদ বাকিতে 0 বসিয়ে দাও। এবার পেয়ারিং গুলো করে ফেলো, সিম্পল পেয়ারিং, এই পেয়ারিং করলাম, এটা করলাম, এটা করলাম, তাই আনসার চলে আসবে 134 হয়ে যাবে। এগুলো খুব শর্টকাটলি আমরা এইভাবে করতে পারি। নেক্সট হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে চলে গেলাম। তো এরও একই গল্প, এটা আরো ইজি কনসেপ্টে। প্রথমে অক্টাল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, চোখ বুঝে, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এই হচ্ছে গল্প থাকবে। তো অক্টালে 25 রয়েছে, 25 কে আমরা কি করবো, সিম্পল আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তো প্রথমে আমরা কি করবো, 25 কে বাইনারিতে নিয়ে আসি। ফার্স্ট ইন্টারমিডিয়েট হচ্ছে বাইনারি, ভালো কথা। 3 বিটে রিপ্লে করো, 5 কে আমরা 3 বিটে করলাম, 2 কে 3 বিটে করলাম, হয়ে গেল। এবার তারপর কি করবো, এবার 4 বিটে পেয়ারিং করতে হবে। তো 4 বিটের পেয়ারিং গল্প চলে আসবে। তো 4 বিটে পেয়ারিং মানে এই 4 বিটের পেয়ারিং করে ফেলতে হবে, এই হচ্ছে ব্যাপার। 4 বিটে পেয়ারিং করলাম, 4 বিটে জায়গা কিছু নেই বলে আমাদের সামনে 0 বসিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে এটা 1, এটা 5 হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু মোটামুটি 4 বিটের আমরা পেয়ারিং করে কিন্তু করতে পারি। এইভাবে আমরা কনভার্ট করতে পারি কি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, যেখানে কোনো একদম কম খাটনিতে করে ফেললাম। এখানেও তাই অ্যাপ্রোচের মধ্যে রয়েছে, যেখানে আমরা এখানে 2 আর 5 কে আমরা প্রথমে কোথায় নিয়ে গেলাম, বাইনারিতে নিয়ে গেলাম। এই একদম হুড়ুর করে লিখে ফেলবে এখানে, লিখার পর 4 বিট করে পেয়ারিং করো। 4 বিটের পেয়ারিং এর মাথায় 8 4 2 1 বসিয়ে দাও, সেখানে যোগ করলে অ্যান্সার পেবে 8 + 2 10, মানে এ হয়ে গেল। আর এখানে 2 এর মাথায় 2 এর তলায় 1, তো 2 এ অ্যান্সার হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারবো এইগুলো। নেক্সট আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সন, যেখানে এফ এ রয়েছে একদম, এখানে অক্টাল এবং উল্টোটা করছে এফ এ। তো এফ এর মধ্যে আমাদের কি করবো, প্রথমে কি করবো, আমাদের সেম অ্যাপ্রোচ। প্রথমে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে গেলাম, এই বাইনারিতে নিয়ে চলে গেলাম, এফ নিয়ে গেলাম। তারপর আমরা সিম্পল কি করলাম, এটাকে আবার আমরা 3 বিট করে পেয়ারিং করে ফেললাম, করে এটা এই অ্যান্সার চলে আসলো, এই হচ্ছে ব্যাপার। একই ব্যাপার, 3 বিট করে পেয়ারিং করার পর আমরা মাথায় লিখবে 4 to 1, যা থাকবে সেইভাবে আমরা যোগ করে অ্যান্সার করে দেবো, ঠিক আছে।
এবার যে বি সি ধরুন একটা রয়েছে, এখান থেকে আমাদের কি করতে হবে 16 থেকে প্রথমে আমরা বি কে সি কে রেসপেক্টিভলি করলাম, বি কে রেসপেক্টিভলি করলাম, তারপরে আবার এটাকে পুরো খুলে লিখলাম, পুরো 3 বিট করে পেয়ারিং করলাম, করে যার যেটা রেসপেক্টিভলি মাথায় 1 আছে সেগুলোকে যোগ করে আমাদের অ্যান্সার চলে আসলো। এইভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। নেক্সট হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন। এর আদার্স প্রসিডিওর রয়েছে, কিন্তু সব থেকে ইজি প্রসিডিওর মধ্যে কি থাকে, বাইনারি থেকে নিয়ে যাও, ইন্টারমিডিয়েট যে বাইনারি গল্প, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে আমরা কি করে বাইনারিতে নিয়ে যাবো, সেখান থেকে আমরা ডেসিমাল নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডি রয়েছে, তো ডি কে প্রথমে ডি ই কে নিয়ে যাও 4 বিটে, ডি কে নিয়ে যাও 4 বিটে, ই মানে হচ্ছে তোমার 15, এই হ্যাঁ তোমার 14 আর এটা 13, এই হচ্ছে ব্যাপার 14 13। তো 14 কে হচ্ছে 8421, যদি মনে হয় এটা টেবিল মনে নেই তাহলে মাথা মাথা 8421 লিখে দাও, 8421 দেখো 8 + 4 12 + 2 40, আবার এখানে 8421 লিখে তাহলে করো, তাহলে আরো সুবিধা হবে। তাহলে 8 প্লাস এটা ডি মানে হচ্ছে 13 অ্যাকচুয়ালি, তাহলে 8 + 4 12 + 1 13 হয়ে গেল। এবার সিম্পল এটাকে আবার ডেসিমাল করতে গেলে কি, যা পেলে এটাকে খুলে খুলে লিখে দাও, তার মাথায় 1 আবার 1 2 এ বসিয়ে দাও, 1 2 4 8 এইভাবে পাওয়ার বসিয়ে দাও, যার যার তলায় এখানে 1 আছে সেগুলোকে সিম্পল যোগ করে দাও, করার করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এইভাবে কিন্তু ইজিলি কিন্তু করতে পারো। সেম এই অ্যাপ্রোচটা 23 আছে, প্রথমে এটা করে নাও, তারপরে 4 বিট করে নেওয়ার পর মাথায় 1, দেখো আমি সঙ্গে সঙ্গে তলায় লিখে দিয়েছি 1 2 4 8 6 32, যেগুলো যোগ করলে অ্যান্সার হয়ে যাবে 35। এইভাবে কিন্তু আমরা এগাতে পারবো, সোজা সোজা জিনিস এগুলো। এবার হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। তো ডেসিমাল থেকে প্রথমে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 51। সেম অ্যাপ্রোচে আমরা কি করব, আমরা প্রথমে বাইনারিতে নিয়ে গেলাম, যে অ্যাপ্রোচ অলরেডি জানি, সেখান থেকে আবার 4 বিটে পেয়ারিং করে আমরা কোথায় নিয়ে চলে যাব, আমরা কিন্তু হেক্সাডেসিমালে নিয়ে চলে গেলাম। 4 বিটে পেয়ারিং করলাম, দেখো এখানে 2 আর 1 যোগ করলাম, 2 আর 1 যোগ করলাম 33, কিন্তু অ্যান্সার হয়ে গেল, হেক্সাডেসিমালে কিন্তু ভ্যালু পেয়ে গেল। ঠিক আছে, টেবিলও পাশে রেখেছি, যদি সাহায্য টেবিল লাগে টেবিল করবে, টেবিল তো দরকার নেই, টেবিল ছাড়াই করতে হবে, কেন 1.5 মিনিট সময় টেবিল করার সময় হবে না, টেবিল ছাড়াই কিভাবে করতে হবে সেটাকে তাড়াতাড়ি এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। 78 কে প্রথমে নিয়ে যাও আমাদের সিম্পল অ্যাপ্রোচে, আমাদের বাইনারিতে নিয়ে চলে গেলাম, তারপরে 4 বিট করে পেয়ারিং করো, পুড়িয়ে যা রেজাল্ট আসবে সেটাই হয়ে যাবে, যেটা 4E হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই গিয়ে আমাদের মোটামুটি যত রকম কনভার্সন হয়ে গেল। এই যে সাইন ম্যাগনিটিউড যেটা গল্পটা রয়েছে, এর ভিডিওটা আমি দিয়ে দেবো, আর ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন দুটো ভিডিও আজ গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিওগুলো বাড়িতে একটু দেখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট পোর্শন, এখান থেকে কিছু কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো আমরা পরের দিন আলোচনা করবো, গল্পগুলো যাতে বাড়িতে না থাকে। তো এই হচ্ছে ব্যাপার। কোনো ডাউটস আছে?